ডিএক্সএন কেমন কোম্পানি, আজকে এটাই আমরা জানবো ইনশাআল্লাহ। আসেন আমরা একটু কোম্পানির পরিচয়টা একটু আমরা প্রথমে জানি যে ডিএক্সএন প্রতিষ্ঠিত হয়েছে, এটা বেসিক্যালি একটা মালয়েশিয়ান কোম্পানি। আমরা আগেও শুনেছি, কম বেশি জানি ডিএক্সএন কি মালয়েশিয়ান একটা কোম্পানি। ডিএক্সএন প্রতিষ্ঠিত হয়েছে 1993 তে, 1993 সালে। কত সালে? 1993 সালে। এবং দেখেন ওয়ার্ল্ড ওয়াইড আপনারা এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর হেড অফিস, যেটা মালয়েশিয়ার সেলাঙ্গরে অবস্থিত। তাহলে 1993 সালে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে একটা ইনফরমেশন দিতে চাই আপনাদেরকে। 1993-তে যে কোম্পানি তাদের বিজনেসটা শুরু করেছে, তাহলে বর্তমান 2025 সাল, অর্থাৎ 32 বছর কোম্পানির বয়স রানিং স্টিল। কোম্পানির বয়স কত? 32। এইখানে এমনও ব্যক্তি আছেন মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে যারা পার্টিসিপেন্ট শুনছেন, প্রায় 300 পার্টিসিপেন্ট যারা ইউটিউবে আছেন, পরবর্তীতে শুনবেন, অনেকের বয়স এখনো পর্যন্ত 32 হয় নাই। ডিএক্সএন পৃথিবীতে আসছে 1993-তে, কিন্তু আমি পৃথিবীতে আসছি 2003-এ। আমার জন্ম 2003-এ। তার মানে ডিএক্সএন এর থেকেও 10 বছর পরে আমি পৃথিবীতে আসছি। আমি যদি ডিএক্সএন নিয়ে একটা প্রশ্ন তুলি, এটা কি সঠিক হবে? আমার থেকেও বয়সে বড় হচ্ছে ডিএক্সএন। 1993 থেকে একটা কোম্পানি বিজনেস করছে। এবার আসেন 180 প্লাস কান্ট্রিতে, আপনারা দেখেন 180 প্লাস কান্ট্রিতে ডিএক্সএন এর অফিস আছে, ব্রাঞ্চ আছে, ফ্যাক্টরি আছে। 10-11টা কান্ট্রিতে ফ্যাক্টরি আছে ডিএক্সএন এর। এখন আমার প্রশ্ন হলো যে ভাই, 180টা দেশে, জাস্ট ফিল করেন, বুঝেন যে 180টা দেশে ডিএক্সএন অফিস করেছে, ব্রাঞ্চ করেছে। 180টা দেশের মানুষের ভাষা 180 রকমের। 180টা দেশের যেই সরকার ব্যবস্থা, রাষ্ট্র, এদের আইন আলাদা, সংবিধান আলাদা, মানুষের ভাষা, কালচার সবকিছু আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন এনভায়রনমেন্ট, ভৌগোলিক অবস্থান, পরিবেশ সবকিছু ভিন্ন। এই সকল বৈপরীত্যকে মেনটেন করে যেই কোম্পানি 32 বছর বিজনেস করতে পারে, পাশাপাশি 10-11টা কান্ট্রিতে, বর্তমানে 11টা কান্ট্রিতে ফ্যাক্টরি করেছে। কি করেছে? ফ্যাক্টরি। অফিস এক জিনিস, ফ্যাক্টরি আরেক জিনিস। একটা ফ্যাক্টরি মানে সেখানে সেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে হয়। একটা ফ্যাক্টরি হুট করে দাঁড়ায় যায় না। তাহলে 10-11টা কান্ট্রিতে ফ্যাক্টরি করেছে, 32 বছর বিজনেস করছে। তাহলে ডিএক্সএন কেমন কোম্পানি আপনি জাস্ট ফিল করেন। আমি সামনে অবশ্য বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। এবং ডিএক্সএন হচ্ছে একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। ডিএক্সএন কি কোম্পানি? অনেকে প্রশ্ন করেন ডিএক্সএন এর ফুল মিনিং কি। এখানে দেখতে পারেন, আপনারা স্ক্রিনশট রাখতে পারেন। ডিএক্সএন হচ্ছে, ফুল মিনিং হচ্ছে ডাকসেন। ডাকসেনের এটা হচ্ছে চাইনিজ ওয়ার্ড, ইংলিশে এটাকে বলা হয় ট্রাস্ট ওয়ার্দি, অর্থাৎ বিশ্বস্ত। ডাকসেন এটা একটা চাইনিজ ওয়ার্ড, ইংলিশে ট্রাস্ট ওয়ার্দি, বাংলায় বিশ্বস্ত। এবং ডিএক্সএন হচ্ছে একটা ডিরেক্ট সেলিং কোম্পানি। ক্লিয়ার হন, কি কোম্পানি? ডিএক্সএন কি কোম্পানি? ডিরেক্ট সেলিং কোম্পানি বা ডাইরেক্ট সেলিং কোম্পানি। এখন প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি কাকে বলে। আমরা আজকে কোম্পানি নিয়ে একটু জানবো, কোম্পানির ইনফরমেশন আমরা জানবো যে ডাইরেক্ট সেলিং কোম্পানি কাকে বলে। আসেন একটু খেয়াল করেন খুব ভালোভাবে, যদি আপনারা এই চিত্রটার দিকে ফলো করেন, প্রত্যেকে একটু চিত্রটা খেয়াল করেন। আমি যে চিত্রটা দেখাচ্ছি স্ক্রিনে তাকান, সবাই খুব ভালোভাবে ফিল করেন। দেখেন আমি এখানে দুইটা বিজনেসের মডিউল দেখাচ্ছি আপনাদেরকে, দুটা বিজনেসের সিস্টেম দেখাচ্ছি। উপরের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রেডিশনাল একটা মডেল, ট্রেডিশনাল প্রচলিত একটা ব্যবস্থাপনা। অর্থাৎ এখানে যেটা হয়, প্লান্ট, দেখেন ফ্যাক্টরি থাকে, একটা ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট উৎপাদন হয়, একটা ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট তৈরি হয়, তৈরি হওয়ার পরে এটা ডিস্ট্রিবিউট করার জন্য, এটাকে বন্টন করার জন্য বিভিন্ন কান্ট্রিতে। ফর এক্সাম্পল স্যামসাং, এটা একটা কোরিয়ান ব্র্যান্ড স্যামসাং। এখন স্যামসাং তো বাংলাদেশি ব্রাঞ্চ না, কিন্তু বাংলাদেশে ডিস্ট্রিবিউট করার জন্য এখানে ম্যানেজমেন্ট থাকে, এখানে এজেন্ট থাকে, বাংলাদেশে নিয়োগ করা থাকে, এদেরকে ডিস্ট্রিবিউটর বলে তাদের ভাষায়। তাদের কাজ হচ্ছে কি জানেন? এই ডিস্ট্রিবিউটরদের কাজ হলো হোলসেলারদের কাছে এই প্রোডাক্টটা পৌঁছানো। হোলসেলারদের কাজ, হোলসেলার মানে পাইকার যারা, আর পাইকারদের কাজ হচ্ছে রিটেইলার, খুচরা যারা দোকানদার, খুচরা প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছে পৌঁছায়। এই প্রোডাক্টটা তারা একজন কনজিউমারের কাছে পৌঁছাচ্ছে। অর্থাৎ আপনি চিন্তা করেন, এই যে আপনার জাস্ট চোখটা বন্ধ করে যদি ফিল করেন, এই যে এখন আপনি একটা মোবাইল ফোন আপনার হাতে আছে, এই মোবাইল ফোনটা আপনি কিভাবে পাইছেন? এই মোবাইল ফোনটা আপনি একটা একটা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ফ্যাক্টরি থেকে এজেন্টের কাছে গেছে, এজেন্ট থেকে ডিলার, ডিলার থেকে হোলসেলার, রিটেলার, এরপরে আপনি পাইছেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে, এইটা কি শুধু মোবাইল ফোন?
সকালে ঘুম থেকে ওঠার পর আপনি ব্রাশ ব্যবহার করেন, এই ব্রাশটা কিভাবে আসছে? এই যে আপনি কনজুমার, সবার শেষে হচ্ছেন আপনি কনজুমার। এই আপনি কনজুমার কি সরাসরি গিয়ে ফ্যাক্টরি থেকে আপনি ব্রাশটা কিনে আনতে পারছেন? ওই ব্রাশ কেনার জন্য দোকানদারের কাছে যাইতে হয়, দোকানদার পাইকারের থেকে আনে, সে ওই ডিস্ট্রিবিউটর থেকে আনে, সে আবার ফ্যাক্টরি থেকে আনে। এই চেইনকে ভেঙে আপনি কোনো কিছু ক্রয় করতে পারছেন না। ব্রাশ বলেন, আপনি সাবান বলেন, টুথপেস্ট বলেন, ফেস ওয়াশ বলেন, শ্যাম্পু বলেন, আপনার পোশাক আশাক বলেন, সরাসরি গার্মেন্টস থেকে কিনতে পারেন না। দ্যাটস মিন, আমরা যদি ফিল করি, আমরা যদি চিন্তা করি যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত প্রোডাক্ট ব্যবহার করছি, এই মুহূর্তে যে যার রুমে আছেন, যে যার ঘরে আছেন, আপনি রুমের আশপাশে তাকাইলে আপনার কত আসবাবপত্র আপনি দেখতে পান। আপনার শরীরে এখন যে পোশাকটা আছে, গার্মেন্টস থেকে আনতে পারেন নাই। আপনার হাতে যদি একটা ঘড়ি থাকে, এটা আপনি ফ্যাক্টরি থেকে আনতে পারেন নাই। মোবাইল ফোনটা ফ্যাক্টরি থেকে আনতে পারেন নাই। হ্যাঁ, আপনার মাথার উপরে যে ফ্যানটা আছে, এই ফ্যানটা আপনি ফ্যাক্টরি থেকে আনতে পারেন নাই। যা কিছু বলেন, আপনি সরাসরি একদম উৎপাদকের থেকে আনতে পারেন নাই। 99% প্রোডাক্ট আপনাকে এরকম মাধ্যম হয়ে আনতে হয়েছে, বিনা কারণে, একদম উইদাউট রিজন এই মাধ্যমগুলো বসে আছে। আর আমি আপনি, একটা কলম তৈরি হয় ফ্যাক্টরিতে 5 টাকায়। এই 5 টাকায় ফ্যাক্টরিতে যে কলমটা তৈরি হচ্ছে, সরি, মানে কাস্টমারের একটা কলম কিনতেছে 5 টাকায়, সেটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে 1 টাকা, 2 টাকা বা 1.5 টাকা এরকম। খেয়াল করেন, আপনি কাস্টমার, আপনি যে কলমটা 5 টাকা দিয়ে ক্রয় করছেন, সেই 5 টাকার কলমটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে 1.5 টাকায় বা 2 টাকায়। তাহলে বাড়তি 3 টাকা আপনি দিয়ে দিচ্ছেন। যেই সাবানটা আপনি 70 টাকা দিয়ে ক্রয় করছেন, সেই সাবানটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে 20 টাকায়, বাড়তি 50 টাকা আপনার পকেট থেকে দিচ্ছেন। এইটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, ট্রেডিশনাল মডেল। আপনি যদি পাশাপাশি নিচের যে প্ল্যানিংটা যদি একটু খেয়াল করেন স্ক্রিনে, ডাইরেক্ট সেলিং মডেল, ডাইরেক্ট সেলিং সিস্টেম, অর্থাৎ ফ্যাক্টরি থাকবে, এই ফ্যাক্টরি থেকে সেলস কনসালটেন্ট এখান এদের মাধ্যমে সরাসরি কনজুমারের কাছে যাবে। এখন সেলস কনসালটেন্ট বলতে এখানে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ এইখানে যে আমরা যারা ডিএক্সএন সিস্টেমে বিজনেস করি, দেখেন, আমি ডিএক্সএন এর কাস্টমার, কার মাধ্যমে কাস্টমার হইছি? আকরাম স্যারের মাধ্যমে। আমার যিনি আপলাইন আকরাম স্যার, আমি আকরাম স্যারের মাধ্যমে ডিএক্সএন এ জয়েন করেছি। আবার শাহাবুদ্দিন ভাই ডিএক্সএন এর কনজুমার হয়েছে কার মাধ্যমে? আমার মাধ্যমে। তার মানে এখানে সেলস কনসালটেন্ট মানে কি, এই কনজুমারেরাই মানে সেলস কনসালটেন্ট। অর্থাৎ এখানে কাস্টমারেরাই কি, কাস্টমারেরাই সেলস কনসালটেন্ট, কাস্টমারেরাই বিজনেসম্যান। অর্থাৎ আমি এক সময় কনজুমার ছিলাম, বাট এখন আমি সেলস কনসালটেন্ট, আমি আবার অন্যান্য কনজুমার তৈরি করছি। তার মানে এখানে কোনো মিডল ম্যান থাকতেছে না, এইখানে কোন রকমের কোনো মধ্যস্থভোগী থাকে না। আপনারা দেখবেন ডিএক্সএন এত বড় কোম্পানি, বা টিভিতে অ্যাডভার্টাইজ দেওয়া হয় না। কেন হয় না? কারণ সিস্টেম হলো ডাইরেক্ট সেলিং কোম্পানি। তাহলে ডিএক্সএন যে ডাইরেক্ট সেলিং কোম্পানি কেন, কি কারণে, এটা কি আমরা ক্লিয়ার? ফ্যাক্টরি থেকে সরাসরি কনজুমারের কাছে প্রোডাক্ট আসে, এবং কনজুমারই কনজুমার নিয়ে আসে, কাস্টমারই কাস্টমার নিয়ে আসে। এই জন্য ডিএক্সএন হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি। ওকে, কোম্পানি। ওকে, দেখেন একটু খেয়াল করে, যদি আপনার এই চিত্রটা বুঝেন, ফ্যাক্টরি থেকে ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, এরপরে কনজুমার, এই চিত্রটা যদি একটু ফলো করেন আপনারা, যেখানে আপনি একটা সাবান, ফর এক্সাম্পল লাক্স সাবান, হ্যাঁ, লাক্স সাবানটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, লাক্স সাবান ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে 20 টাকায়, আমি আপনি সেটা 70 টাকা দিয়ে ক্রয় করছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, জাস্ট থিঙ্ক, এটা ভাবেন। তা 20 টাকার সাবান যেটা ফ্যাক্টরিতে তৈরি হয়, আমি আপনি 70 টাকা দিয়ে ক্রয় করছি, বাড়তি 50 টাকা এই যে ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার এদেরকে দিচ্ছি। শুধু কি তাই? বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রয় টিভির পর্দায় এসে বলে আমার রূপের রহস্য লাক্স। তাহলে সে মানে যে লাক্সের অ্যাডভার্টাইজ দিচ্ছে, প্রমোট করতেছে, এই জন্য তিনি লাক্সের সাথে চুক্তিবদ্ধ। আচ্ছা, আপনারা বলেন, ঐশ্বরিয়া কি লাক্স সাবান ব্যবহার করে? সে কি লাক্স ইউজ করে? নো। কিন্তু সে মানে ডাহা মিথ্যা কথা সবাই জানে, সে বোঝানোর চেষ্টা করতেছে যে লাক্স ব্যবহার করে আমি বিশ্ব সুন্দরী হয়েছি, তোমরাও ব্যবহার করো। আসলে কি তাই? সে কি লাক্স ব্যবহার করে বিশ্ব সুন্দরী হয়েছে? তার মানে সে এটার মিথ্যা একটা প্রচারণা দিচ্ছে, তা ওইটা ফ্রিতে না। ওই লাক্সের সাথে চুক্তিবদ্ধ যে আমি লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসিডার, আমি এটার প্রমোট করব, আগামী 10 বছর যত লাক্স সাবান বিক্রি হবে
প্রত্যেকটা সাবান থেকে একটা করে পার্সেন্টেজ, 2 টাকা হোক, 3 টাকা হোক, 5 টাকা হোক, আমাকে দিতে হবে। তাহলে ঐশ্বরিয়া আছে হলো ইন্ডিয়াতে, আমি আপনি বাংলাদেশের আমার প্রত্যন্ত অঞ্চল গ্রামের দোকান থেকে গিয়ে আমি 70 টাকায় লাক্স সাবান কিনে নিয়ে আসি, 5 টাকা চলে যায় ঐশ্বরিয়ার অ্যাকাউন্টে। আপনি কি বুঝেন? ফিল করেন? প্রত্যেকটা সিস্টেমে এভাবে টাকা আমরা দিয়ে দিচ্ছি। তাহলে সারা জীবন আপনি যত প্রোডাক্ট পারচেস করেছেন, আপনি দেখেন একটা বড় অংশ, আপনার টাকার একটা বড় অংশ আপনি এইভাবে করে কি করেছেন, এই মিডিল ম্যানদেরকে দিয়ে দিয়েছে, মধ্যস্থ ভোগীদেরকে, কতিপয় কিছু ব্যক্তিদেরকে দিয়েছেন। আর তারা টাকার উপরে টাকা করছে, তারা বাড়ির উপরে বাড়ি করে, গাড়ির উপরে গাড়ি করে। আর আমি আপনি মাস্টার্স কমপ্লিট করে কপাল থাপড়াই আর বলি আমার চাকরি হয় না কেন, আমি বেকার কেন। তো দোষ তো ওদের না, দোষ তো আমাদের। সো আসেন, ডাইরেক্ট সেলিং মানে কি? দেখেন, ডাইরেক্ট সেলিং হচ্ছে সরাসরি কাস্টমারের কাছে যাবে। ডাইরেক্ট সেলিং ডিস্ট্রিবিউটর, খেয়াল করেন, ডিস্ট্রিবিউটর মানে কি? এই যে আমি ডিস্ট্রিবিউটর, আমি কাস্টমার, আমি ডিস্ট্রিবিউটর, আমার মাধ্যমে অন্য কাস্টমারের কাছে যাবে। তার মানে এখানে কোনো মিডল ম্যান থাকছে না। এখন আসেন, আমরা এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নিয়ে একটু কথা বলি। ডাইরেক্ট সেলিং হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। ডাইরেক্ট সেলিং কি? একটা ইন্ডাস্ট্রি। আমরা কি ইন্ডাস্ট্রি বুঝি? ইন্ডাস্ট্রি বুঝি। ইন্ডাস্ট্রি মানে কি? ধরেন ডাইরেক্ট সেলিং, এই যে শব্দটা, ডাইরেক্ট সেলিং কিন্তু কোনো কোম্পানির নাম না। খেয়াল করেন, ডাইরেক্ট সেলিং বা ডিরেক্ট সেলিং এটা কোম্পানির নাম না, এটা একটা সিস্টেমের নাম, এটা একটা ইন্ডাস্ট্রির নাম। যেমন ধরেন আপনি এখন একটা মোবাইল ফোন ইউজ করছেন, আপনার মোবাইলটা স্যামসাং কোম্পানির হতে পারে, বা অ্যাপেলের হতে পারে, অথবা এমআই এর হতে পারে, ওপোর হতে পারে, ভিভোর হতে পারে, যে কোনো কোম্পানির হতে পারে। তাহলে কোম্পানি এক জিনিস আর এই মোবাইল ইন্ডাস্ট্রি এক জিনিস। এই মোবাইলের জগৎটাকে, মোবাইলের টোটাল জগৎটাকে বলা হয়, যত মোবাইল আছে এই মোবাইলের টোটাল জগৎটাকে বলা হয় মোবাইল ইন্ডাস্ট্রি। এরপরে মোবাইল ইন্ডাস্ট্রির ভেতরে আপনার স্যামসাং একটা কোম্পানি, অ্যাপেল একটা কোম্পানি, আলাদা আলাদা কোম্পানি থাকতে পারে। আচ্ছা, ধরেন আপনি এই মুহূর্তে যে পোশাকটা পরিধান করে আছেন এখন, স্টিল জাস্ট থিঙ্ক, এই পোশাকটা তো কোনো না কোনো গার্মেন্টস এ তৈরি করেছে, তাই না? এখন যেই গার্মেন্টস এ তৈরি করেছে, তার মানে ওইটাই কি পৃথিবীর একমাত্র গার্মেন্টস, নাকি আরো গার্মেন্টস আছে? অসংখ্য অগণিত গার্মেন্টস আছে পৃথিবীতে। এই সকল গার্মেন্টস কে বলা হয় গার্মেন্টস শিল্প, যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। কিন্তু তার ভিতরে কোনো না কোনো একটা গার্মেন্টস এ হয়তো আপনার পোশাকটা তৈরি হয়েছে। তার মানে ভিন্ন ভিন্ন গার্মেন্টস থাকতে পারে, কিন্তু টোটালটা মিলায় বলা হয় ইন্ডাস্ট্রি। ঠিক একইভাবে ডাইরেক্ট সেলিং হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। এর ভেতরে অনেক কোম্পানি আছে। ডিএক্সএন একটা কোম্পানি। ডিএক্সএন যেটা আমরা যেখানে বিজনেস করছি, আমাদের এটা একটা কোম্পানি। তবে যে ইন্ডাস্ট্রি যেটা, এই ইন্ডাস্ট্রি, স্যামসাং একটা মোবাইল কোম্পানি, বাট স্যামসাং একমাত্র কোম্পানি না যে মোবাইল বানায়, আরো কোম্পানি আছে। তাহলে এই যে ডিএক্সএনই একমাত্র কোম্পানি না, এই সিস্টেম, এই যে ফ্যাক্টরি টু কাস্টমার যেটা বললাম, ফ্যাক্টরি থেকে কাস্টমার, এই সিস্টেমে পৃথিবীতে আরো কোম্পানি আছে। অনেক কোম্পানি আছে, ওয়ার্ল্ডের 14-15 হাজার কোম্পানি সিস্টেমে বিজনেস করে, কিন্তু সিস্টেমের নাম কি? ডাইরেক্ট সেলিং। সিস্টেমের নাম কি? ডাইরেক্ট সেলিং। ইন্ডাস্ট্রির নাম কি? ডাইরেক্ট সেলিং। এখন আমার কোশ্চেন আপনাদের কাছে, কোন ইন্ডাস্ট্রি কি নীতিমালা ছাড়া, কোন ইন্ডাস্ট্রি কি আপনার কি বলে এটাকে, কোন আইন কানুন ছাড়া, নেতৃত্ব ছাড়া অটোমেটিক্যালি চলে? যারা বাস চালায় দেখবেন, এই যে যাদের পরিবহন ব্যবসা আছে, দেখবেন এই মালিক সমিতি থাকে তাদের, আছে না? যার যার জেলায়, আমার জেলায় আছে রাজবাড়ী মালিক সমিতি অফিস, তাদের একটা কমিটি থাকে, মালিক সমিতির সভাপতি থাকে, সেক্রেটারি থাকে। তার মানে প্রত্যেকটা জায়গায় একটা নেতৃত্ব থাকে। গার্মেন্টস শিল্পে দেখবেন কি আছে, একটা নেতৃত্ব আছে। বাংলাদেশের সকল গার্মেন্টস মিলে তারা একটা কমিটি করেছে। কি জন্য করে? এটার ভালো দিক, গার্মেন্টস শিল্পটাকে কিভাবে উন্নত করা যায়, যদি কোনো বৈরী পরিবেশ আমাদের সামনে চলে আসে ওটাকে কিভাবে ফেস করা যায়, কোনো সংকট যদি এই শিল্পে চলে আসে এটাকে কিভাবে ফেস করা যায়, এই সব কিছুর উপরে ভিত্তি করে একটা কমিটি থাকে, সমিতি থাকে। তাহলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এরকম কি আছে? নেতৃত্ব আছে। আচ্ছা, ইন্ডাস্ট্রির কথা বাদ দিলাম, আপনার গ্রামের, আমার গ্রামের যে মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ি, একটা মসজিদ, একটা মহল্লাকে কেন্দ্র করে একটা মসজিদ, 50 ঘর, 70 ঘর, 100 ঘর মিলায়া, 100টা শরিক মিলিয়ে যে মসজিদ গড়ে ওঠে, ওই মসজিদেরও সভাপতি থাকে, সেক্রেটারি থাকে। তার মানে উইদাউট লিডারশিপ আপনি কোথাও থাকতে পারবেন না, নেতৃত্ব দরকার। এবং এই এই সম্পর্কে একটা হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলেছে যে যদি তোমরা কোথাও তিনজনে যদি কোথাও এক মানে এক কোথাও ভ্রমণ করো একসাথে তিনজন,
তাহলে তোমরা সেখানে একজনকে নেতা নির্বাচন করো, তিনজনের ভেতর একজনকে কি করো, নেতা নির্বাচন করো, তার নেতৃত্বে যাও। কারণ উইদাউট লিডারশিপ আপনাকে পরিচালনা করবে শয়তান। তাহলে এখন প্রশ্ন হলো যে এই যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা, এটা একটা ইন্ডাস্ট্রি, ডিএক্সএন তো একটা কোম্পানি মাত্র, কিন্তু এইরকম কোম্পানি, সকল কোম্পানি মিলায় হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা জানবো এটা কত বড় ইন্ডাস্ট্রি। আসেন তার আগে আমরা একটু দেখি, এটা হলো ফুটবল ইন্ডাস্ট্রি। ফুটবল ইন্ডাস্ট্রি আমরা বুঝি, ফুটবল খেলা আমরা দেখি না, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, তারপরে আপনার কি বলে আরো, হ্যাঁ আছে না অনেক, চেলসি, তারপরে ম্যান সিটি, ম্যান ইউনাইটেড, বিভিন্ন ক্লাব আছে না, ইন্টার মিলান, ইন্টার মিয়ামি। এই যে আমরা যত ফুটবল খেলা দেখি, মেসি, রোনালদো, নেইমার, যাদেরকে নিয়ে এত মাতামাতি, এই ফুটবল ইন্ডাস্ট্রির যে ইয়ারলি রেভিনিউ, রেভিনিউ বুঝি স্বাভাবিকভাবে রেভিনিউ বলতে বোঝায় ক্রয় বিক্রয়, মানে ক্রয় বিক্রয় বোঝায়। এখন ফুটবলে তো আর ক্রয় বিক্রয় হয় না, ফুটবলে যেটা হয় যে প্লেয়ারকে ক্রয় করে, তাই না? আমরা শুনি না যে মেসি এত টাকা চুক্তিতে কি করলো, ইন্টার মিয়ামিতে যোগ দিল, রোনালদো আল নাসেরে যোগ দিছে এত টাকার বিনিময়। এই যে লেনদেন হয়, এই টোটাল লেনদেন, টোটাল গ্লোবাল, মানে গ্লোবাল ফুটবল যে ইন্ডাস্ট্রিটা, আমি কিন্তু আবার বলতেছি, ইন্ডাস্ট্রি এক জিনিস, কোম্পানি এক জিনিস। বার্সেলোনা একটা ক্লাব, বাট এটা টোটাল ইন্ডাস্ট্রি না। রিয়াল মাদ্রিদ একটা ক্লাব, চেলসি একটা ক্লাব, বাট এই সকল ফুটবলের অর্গানাইজেশন বা ফুটবলের সকল ক্লাব মিলায়া যে যেখানে আছে, এই সব ওয়ার্ল্ড ফুটবলটাকে এক জায়গায় করে বলা হয় ফুটবল ইন্ডাস্ট্রি। এই ফুটবল ইন্ডাস্ট্রির ইয়ারলি রেভিনিউ হচ্ছে এখানে, সকল দেশেরটা আমি এক জায়গায় করে আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে দেখেন আপনি, বিভিন্ন মানে বিভিন্ন লিগেরটা এখানে ইয়া করা আছে, টোটালটা মিলায় যদি আপনি এক জায়গায় যোগ করেন 40 থেকে 41 বিলিয়ন ডলার হবে। 40 বা 41 বিলিয়ন ডলার এখানে যদি আপনি যোগ টানেন। সো আসেন তাহলে ফুটবল ইন্ডাস্ট্রির ইয়ারলি রেভিনিউ কত, এটার মার্কেট ভ্যালু কত? 40 বিলিয়ন ডলার, 40 বিলিয়ন US ডলার, একটু মনে রাখেন। এবার আসেন, এটা হলো, এটা হচ্ছে ক্রিকেট ইন্ডাস্ট্রি। ক্রিকেট খেলা আমরা দেখি, তাই না? আইপিএল দেখি, বিপিএল দেখি, কত লিগ দেখি আমরা, খেলা দেখি আমরা, কত মাতামাতি ক্রিকেট নিয়ে। এই গ্লোবাল যে ক্রিকেট ইন্ডাস্ট্রিটা, মানে সকল, মানে ক্রিকেটের যত ক্লাব আছে, ন্যাশনাল টিম আছে, সবকিছু মিলাইয়া এই ক্রিকেট ইন্ডাস্ট্রির রেভিনিউ হচ্ছে 2.7 বিলিয়ন US ডলার। 2.7 বিলিয়ন US ডলার 2023-এর রিপোর্ট অনুযায়ী। 2.7, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আমরা 3 বিলিয়ন ধরতে পারি, ধরলাম 3 বিলিয়ন। তাহলে ফুটবল ইন্ডাস্ট্রির তুলনায় কিন্তু ক্রিকেট ইন্ডাস্ট্রির গ্রোথ অনেক কম। তাহলে 3 বিলিয়ন US ডলার, মাত্র মাত্র 3 বিলিয়ন US ডলার এটার রেভিনিউ। খেয়াল করেন, এই আলোচনাগুলো বুঝতে একটু কষ্ট হবে আপনাদের, বাট বুঝতে হবে। আসেন, এটা হচ্ছে গ্লোবাল মুভি ইন্ডাস্ট্রি। মুভি ইন্ডাস্ট্রি আমরা কি বুঝি? আমরা মুভি ইন্ডাস্ট্রি কি বুঝি? সিনেমা দেখি আমরা, হলিউড, বলিউড, টলিউড, ঢালিউড, হ্যাঁ, কত উড। এখন এই মুভি ইন্ডাস্ট্রির যেই রেভিনিউ হয়, মুভি ইন্ডাস্ট্রির, দেখেন মুভি ইন্ডাস্ট্রির যে রেভিনিউ যদি আপনি 2024-এর মানে পরিসংখ্যান অনুযায়ী ধরেন, 2024, তাহলে এইটার 2024-এ ছিল 86 বিলিয়ন ডলার, 86 বিলিয়ন US ডলার। একটু খেয়াল করেন, 25-এর অনুযায়ী যদি ধরেন 92, এবং 26টা এখনো আসে নাই, তারা 26-27 একটা সম্ভাব্য পরিসংখ্যান দাঁড় করিয়েছে, যেটা তারা 2033 পর্যন্ত দিয়েছে, যে 147 বিলিয়ন ডলারের মার্কেট হবে মুভি ইন্ডাস্ট্রি। আমরা ভবিষ্যতে না যাই, বর্তমানেই থাকে, অর্থাৎ 2024 বা 25-এও যদি দেখেন যে 92 বিলিয়ন US ডলার, এটা কোন ইন্ডাস্ট্রি? মুভি ইন্ডাস্ট্রি, যেটা আমরা সিনেমা দেখি। এটা কি? এটা হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমরা গান শুনি না, গান। এই মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে যদি আমরা একটু দেখি যে এই ইন্ডাস্ট্রিতে রেভিনিউ হয় কত। মিউজিক ইন্ডাস্ট্রিতে রেভিনিউ হয় 2021-এর, যদি আমরা সর্বশেষ রিপোর্টটা দেখি 2021-এর, দেখেন 16 অর্থাৎ 17 বিলিয়ন ডলার। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখন এখন একটু বুঝতে হবে আমাদেরকে, এই যে আমরা কয়েকটা ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা ধারণা নিলাম, ফুটবল ইন্ডাস্ট্রি যেটা 40 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি,
ক্রিকেট ইন্ডাস্ট্রি আমরা $3 বিলিয়ন ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি এখানে আমরা আহ, ধরি যে আমরা $92 বিলিয়ন ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি $16 বিলিয়ন ইন্ডাস্ট্রি। এইবার আমাদের যে ইন্ডাস্ট্রি, আমরা যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এইটা কত বড় ইন্ডাস্ট্রি দেখেন। এইটা হচ্ছে গ্লোবাল ডাইরেক্ট সেলিং মার্কেট। দেখেন 2022 সর্বশেষ রিপোর্ট যেটা WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী 2022-এর এটার মার্কেট ছিল $238 বিলিয়ন। 2022 কত ছিল? 238। এবং তারা 2022 থেকে 32-এর একটা সম্ভাবনা একটা প্রকাশ করেছে, একটা সম্ভাব্য পরিসংখ্যান, যে 2032-এ গিয়ে এটা 400, যেভাবে চলছে $479 বিলিয়ন ইন্ডাস্ট্রি হবে। তাইলে ভাই আজকে যারা ডিএক্সএন কে বলে লোক ঢোকানোর ব্যবসা, ডাইরেক্ট সেলিং বাই নেটওয়ার্ক মার্কেটিং কে যারা বলে যে মানুষ ঢুকানো বিজনেস, লোক জয়েন করানো বিজনেস, আইডি করার বিজনেস, যারা এটাকে সাবান টুথপেস্টের ব্যবসা বলে অবজ্ঞা করে, আপনাদের কাছে কোশ্চেন আমার, ফুটবল ইন্ডাস্ট্রি যেটা $40 বিলিয়ন, ক্রিকেট ইন্ডাস্ট্রি মাত্র $3 বিলিয়ন, মুভি ইন্ডাস্ট্রি $86 বিলিয়ন, মিউজিক ইন্ডাস্ট্রি $16 বিলিয়ন, তাহলে এখানে এখানে ডাইরেক্ট সেলিং এর ইন্ডাস্ট্রি 2022-এর তথ্য মতে $238 বিলিয়ন। বাট এটা তো 2022-এর, কিন্তু ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন 2024-এর রিপোর্ট প্রকাশ করেছে। 25-এর তো এখনো শেষ হয় নাই। 2024-এর রিপোর্ট অনুযায়ী আমরা কি জানতে চাই সর্বশেষ 2024-এর রিপোর্ট এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কত বিলিয়ন ডলারের মার্কেট জানতে চাই আমরা? কমেন্ট করি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা কি বোরিং হচ্ছেন? মিটিং কি শেষ করে দিব নাকি কন্টিনিউ করব? শেষ করে দিব না কন্টিনিউ করব? এন্ড আপনারা কি জানতে চান 2024-এ এই মার্কেটটা কত বিলিয়ন ডলারে দাঁড়াইছে? আসেন, এইটা হচ্ছে 2024-এর রিপোর্ট WFDSA। একটু আগে বলতেছিলাম না যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা কি থাকে, অর্গানাইজেশন থাকে, একটা অ্যাসোসিয়েশন থাকে যারা নেতৃত্ব দেয়, একটা মসজিদ মহল্লার কমিটি থাকে। ঠিক আমাদের এই ইন্ডাস্ট্রি ডিএক্সএল এর মতো 14-15 হাজার কোম্পানিকে এক জায়গায় করে যারা নেতৃত্ব দেয়, সেই অ্যাসোসিয়েশনের নাম হলো WFDSA। এখানে দেখেন এদের লোগো দিয়ে দিছি, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এই WFDS এর তথ্য অনুযায়ী 2024-এ এই ডাইরেক্ট সেলিং এর ইন্ডাস্ট্রিটা $304 বিলিয়ন রূপ নিয়েছে। $304 বিলিয়ন। তাইলে আমরা ফুটবল, ক্রিকেট, মুভি, মিউজিক এই সমস্ত ইন্ডাস্ট্রি থেকে আমরা কি নিজেকে বড় সড়ো ইন্ডাস্ট্রিতে জড়াইছি? আমরা কি নিজেদেরকে বড় বিজনেসে জড়াইছি নাকি ছোট বিজনেসে জড়াইছি? আজকে যারা আপনাকে বলে যে এই বিজনেসের ফিউচার কি, ডিএক্সএন করতেছো ভালো কথা, পড়ালেখাও কইরো, চাকরি বাকরিও করা লাগবে, এই ডিএক্সএন তো আর ফিউচার না, এটা তো আর ভবিষ্যৎ না। হ্যাঁ, কালকে আমার এক ফ্রেন্ড চায়নায় থাকে, ওর বিয়ে হয়েছে চায়নাতে, ওইখানে থাকে আর কি, ওর হাজবেন্ড ওখানে ব্যবসা বাণিজ্য আছে। তো কথায় কথা আমাকে বলতেছে, যাই হোক পড়ালেখাও ঠিক মতো চালায়ও, এখন যেটা করতেছে এটা তার ভবিষ্যৎ না। তো আমি কি আর বলবো, তা আমি মনে মনে বলতেছি যে আমার যে ভবিষ্যৎ আছে ডিএক্সএন এ, এটা আমি জানি। তো এই ধরনের কথা যারা বলবে, আপনাকে জানতে হবে যে আপনি কি আসলে ছোটখাটো ইন্ডাস্ট্রিতে আছেন, ছোটখাটো বিজনেসের সাথে আছেন, নাকি একটা বড় ধরনের ব্যবসার সাথে আছেন। তাহলে WFDS এর তথ্য মোতাবেক $304 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে রূপ নিয়েছে 2024-এ এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এবার আসেন, এই যে WFDSA, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, এইটা আবার কি করেছে? এটা হলো আমেরিকাতে অবস্থিত WFDSA, যেটা আমাদের এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে লিড দেয়। এরা আবার বিভিন্ন দেশে কি করেছে, অর্গানাইজেশন দিয়েছে, বিভিন্ন দেশে অ্যাসোসিয়েশন দিয়েছে। যেমন এটা যদি আপনারা একটু দেখেন, থাইল্যান্ড, অর্থাৎ দেখেন TDSA অর্থাৎ থাই, অর্থাৎ এখানে থাইল্যান্ডের বোঝাচ্ছে, থাইল্যান্ড ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এখন WFDSA যেটা, এটা তো আমেরিকাতে। এখন WFDSA চিন্তা করেছে আমরা প্রত্যেক দেশে অ্যাসোসিয়েশন গড়ে তুলবো। তাহলে থাইল্যান্ডে দিয়েছে কি, থাইল্যান্ড ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, এবং নিচে দেখেন লেখা আছে, নিচে একটু দেখেন, এই যে এখানে আপনারা দেখতে পাবেন, সরি আপনি একটু দেখতে পাবেন, এই যে লাইনটা দেখেন, এই যে লাইনটা, এই যে WFDSA মেম্বার, WFDSA মেম্বার, অর্থাৎ এই WFDSA কি করেছে, থাইল্যান্ডে অ্যাসোসিয়েশন দিয়েছে। এরপর আসেন, এটা কোথায়? এটা কোথায়? এটা হচ্ছে ইন্দোনেশিয়াতে, APLI, অর্থাৎ এইটা হচ্ছে ইন্দোনেশিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এবং এই যে দেখেন নিচে কি লেখা, সরি এই যে দেখেন, এই যে WFDSA মেম্বার, 2024 সালে 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 2024 সা
অর্থাৎ ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অধীনে কি করেছে, ইন্দোনেশিয়াতে তারা কি দিয়েছে, অ্যাসোসিয়েশন দিয়েছে। আসেন এইটা কোথায়, এই যে দেখেন, এই যে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ দা ফিলিপাইন, ডিসাপ, ডিসাপ ফিলিপাইন। অর্থাৎ এই যে ডাব্লিউএফডিএস এর অধীনে ডাব্লিউএফডিএস এর মেম্বার কি করেছে, ফিলিপাইন অ্যাসোসিয়েশন দিয়েছে। আসেন এইটা কোথায়, ডিএসএ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ ইউএই, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত, যারা দুবাইতে আছেন, এবং নিচে দেওয়া আছে কি ডাব্লিউএফডিএস এর মেম্বার, ওয়ার্ল্ড ফেডারেশনের অধীনে। আসেন এইটা কোথায়, আইডিএসএ অর্থাৎ ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, ডাব্লিউএফডিএস এর মেম্বার। আসেন এটা কোথায়, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ পাকিস্তান। আমি সবগুলো তো আনা সম্ভব না, বেশ কয়েকটা কান্ট্রি জাস্ট আমি দেখাইলাম। এইটা হচ্ছে এই যে দেখেন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়া, সার্টিফিকেট অফ মেম্বারশিপ, এটা ডাব্লিউএফডিএস এর অধীনে, এই যে দেখেন নিচে ডাব্লিউএফডিএস এর অধীনে। এখন এই যে অ্যাসোসিয়েশন দিয়েছে, এই যে আপনাদেরকে সংগঠন একটা করে দিল, ডাইরেক্ট সেলিং এর একটা সমিতি ধরতে পারি আমরা, আপনাকে একজন ব্যক্তি এসে বলতেছে ভাই 10,000 টাকা ইনভেস্ট করেন এই সফটওয়্যারের ভেতরে, আপনি তার কথা মতো 10,000 টাকা ইনভেস্ট করে দিচ্ছেন সেখানে, চোখ মুখ বুঝে, আপনি একটু যাচাই বাছাই করলেন না, আপনাকে ডাইরেক্ট সেলিং এর নাম দিয়ে, আপনাকে হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং এর নাম দিয়ে, আপনাকে বাইনারি প্ল্যানে পিরামিডে, আপনাকে বিভিন্ন গেমিং এর ভিতরে ঢুকাই দিচ্ছে, প্রথমে টাকা যাচ্ছে, তাহলে আপনার কি জানার দরকার না তারা যে ডাইরেক্ট সেলিং এর অধীনে আছে নাকি নাই, তারা আছে নাকি নাই। এখন দেখেন অনেকেই কি করে, বিশেষ করে বাংলাদেশে, আপনাদেরকে এই তথ্যটা দিয়ে রাখি, এই যে বিভিন্ন দেশের অ্যাসোসিয়েশন দেখাইলাম, এটা মালয়েশিয়ার, এটা পাকিস্তানের, এটা ইন্ডিয়ার, এটা আরব আমিরাতের, এটা ফিলিপাইনের, এটা ইন্দোনেশিয়ার, এটা থাইল্যান্ডের। প্রশ্ন হচ্ছে যে এই যে ডাব্লিউএফডিএস যেটা, এই যে এটা ডাব্লিউএফডিএস এই ডাব্লিউএফডিএস বাংলাদেশে কোনো অ্যাসোসিয়েশন দেয় নাই, প্রশ্ন আসতে পারে না, তাহলে বাংলাদেশে অ্যাসোসিয়েশন দেয় নাই, উত্তর হচ্ছে যে না, বাংলাদেশে কোনো অ্যাসোসিয়েশন এখনো পর্যন্ত দেয় নাই। এই সিস্টেমে বিজনেস করার নীতিমালা 2012 সাল পর্যন্ত কোনো নীতিমালাই ছিল না, যে যেভাবে পারছে করছে। 2012 সাল পর্যন্ত বাংলাদেশে এই সিস্টেমের কোনো নীতিমালা ছিল না, ডিএক্সএন সঠিকভাবে করে গেছে, কিন্তু অনেক কোম্পানি আপনারা জানেন বিগত দিনে ডেস্টিনি, ইভ্যালি, এসপিসি, রিং আইডি, কোম্পানির নামগুলো বলা আমার উচিত হয় নাই, কিন্তু আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য আমি বলতেছি, সেই ডেস্টিনি থেকে শুরু করে ইভ্যালি, এসপিসি, রিং আইডি, হ্যাঁ অন প্যাসিভ, এমটিএফই, কত নামে বেনামে মানুষের টাকা পয়সা নিয়ে চলে গেছে, নীতিমালা ছিল না। 2013 সালে এসে গভর্নমেন্ট এটাকে অনুমতি দেয়, সংসদে এটার উপরে আইন পাস হয়। আইন পাস হওয়ার পরেও বাংলাদেশে কিছু অসাধু ব্যক্তি এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে তারা মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা, সৎ অনেস্ট যারা সহজ সরল মানুষ, তাদের কাছ থেকে এই টাকা নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে প্রতারণা করে। এইটাকে অবজারভেশনে রেখেছে ডাব্লিউএফডিএস বাংলাদেশে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নেতৃত্ব স্থানীয় এই যে ডাইরেক্ট সেলিং বিজনেস বাংলাদেশে যারা করছে, যার যার মতো করে করছে, কোনো অ্যাসোসিয়েশন দেয় নাই। তবে যারা বিজনেস করছে যে সকল কোম্পানি, তারা এটা গভর্নমেন্টের থেকে অনুমতি নিয়ে করতেছে, একটা স্টে অর্ডার নিয়ে, কিন্তু কোনো কি নাই, অ্যাসোসিয়েশন নাই। দেখেন এইখানেও বাটপাররা বাটপারি করে, কি বাটপারি, বাংলাদেশে কিছু বাটপারি কোম্পানি আছে, হ্যাঁ, যারা আপনি গেলেই আপনাকে কি করবে জানেন, আপনি যেই কোম্পানিগুলো ডিএক্সএন এই যে আপনারা জয়েন করছেন, আচ্ছা আপনারা কি বোরিং হচ্ছেন না, আমি মিটিং শেষ করে দিব, মানে আজকের মিটিংটা একটু লং টাইম হবে, যেহেতু কিছু ইনফরমেশন আছে, আমি কি মিটিং শেষ করে দিব নাকি কন্টিনিউ করব? আচ্ছা দেখেন, আমি যেখানে ছিলাম বাংলাদেশে কিছু কোম্পানি যাদের সিস্টেমই হলো এই যে আপনারা ডিএক্সএন এ জয়েন করছেন, কোনো টাকা লাগছে ভাই, ফ্রিতে আইডি করছেন, ফ্রিতে জয়েন করছেন, ভালো লাগলে ট্রেনিং করবেন, মিটিং করবেন, 1 সপ্তাহ দেখেন, 15 দিন দেখেন, 1 মাস ট্রেনিং করেন, ফ্রি ফ্রি ট্রেনিং, ভালো লাগলে বিজনেস করবেন, না লাগলে না করবেন। বাট বাংলাদেশে কিছু, হ্যাঁ বাটফারি কিছু কোম্পানি আছে, আপনাকে জয়েন করার আগেই বলবে 5,000 টাকা জমা দিতে হবে, 10,000 টাকা জমা দিতে হবে, তারপর আইডি করতে হবে, এবং তারা আপনাকে এটাও বলবে যে আমরা ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মেম্বার। কিভাবে বলবে, এবং আপনাকে দেখাইতেও পারে যে এই যে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মেম্বার। কিন্তু এটা কি জানেন, এই যে বাংলাদেশি কিছু বাটফার কোম্পানির কিছু মালিক আছে, এরা কি মিলে, এরা বাংলাদেশি কোম্পানি, এদের কোনো, আমি আপনাদেরকে বলি, এদের কোনো নিজস্ব উৎপাদন নাই, প্রোডাক্ট কি নাই। যেমন আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট দেখবেন, ডিএক্সএন এর প্রোডাক্টের গায়ে লেখা আছে, ডিএক্সএন এর প্রোডাক্টের গায়ের উপরে লেখা আছে ম্যানুফ্যাকচারিং হয়েছে কোথায়, ডিএক্সএন ইন্ডিয়ান ফ্যাক্টরি, ডিএক্সএন মালয়েশিয়ান ফ্যাক্টরি, অথবা বাংলাদেশ ফ্যাক্টরি। হ্যাঁ, ইদানিং এই যে 2-4টা প্রোডাক্ট আমরা মানে অন্য জায়গা থেকে তৈরি করে আনতেছি আমাদের ফ্যাক্টরি, যেমন আমাদের ফেস ওয়াশ তৈরির জন্য এখনো আমাদের বাংলাদেশে যে ফ্যাক্টরি তৈরি হয়েছে, এটা এখনো মেশিন সেট আপ হয় নাই,
যার কারণে আমরা অন্য জায়গা থেকে তৈরি করে আনতেছি 2-4টা প্রোডাক্ট, এটা হইতে পারে। কিন্তু ডিএক্সএন এর অধিকাংশ প্রোডাক্ট কি হচ্ছে একদম নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, প্রোডাক্টের উপরে লেখা আছে ম্যানুফ্যাকচারিং কোথায় হচ্ছে, ডিএক্সএন ইন্ডিয়ান ফ্যাক্টরি, সিদ্দিপেট ফ্যাক্টরি, মালয়েশিয়ান ফ্যাক্টরি, বাংলাদেশ ফ্যাক্টরি। তার মানে আমরা নিজেরা উৎপাদন করি, আমাদের ভিত্তি আছে। কিন্তু ওই যে বাটফার গুলো তারা কি করে জানেন, তাদের শুধু একটা সফটওয়্যার আর থার্ড কোম্পানি থেকে নিজেদের প্রোডাক্ট না অন্য কোম্পানির প্রোডাক্ট এনে, তাদের কোনো অফিস নাই, কোনো ফ্যাক্টরি নাই, উৎপাদন নাই, নিজেদের কোনো ইনভেস্ট নাই, তাদের ইনভেস্ট আছে শুধু ওই সফটওয়্যার, 3 লাখ টাকা খরচ করছে সফটওয়্যার দিয়ে, ওইটার ভেতরে আপনাকে টাকা ইনভেস্ট করাচ্ছে, আপনাকে হ্যাঁ নন কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে ব্যবসা করাচ্ছে। কিছু কোম্পানি প্রোডাক্ট দেয় তবে নন কোয়ালিটিফুল, এবং আপনাকে বোঝাচ্ছে যে আমরা তো ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অধীনে। কিন্তু আপনি জেনে রাখেন, আপনি যদি তাকে প্রশ্ন করেন যে বাংলাদেশে তো WFDS এ, যেটা ডাইরেক্ট সেলিং পৃথিবীর সব থেকে বড় সংস্থা, এই সংস্থা তো বাংলাদেশে কোনো অ্যাসোসিয়েশন দেয় নাই, তাইলে আপনারা বাংলাদেশি কোম্পানি অ্যাসোসিয়েশনের অধীনে থাকলেন কিভাবে? প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন আসতে পারে না? খেয়াল করেন, মানে মজার বিষয় একটু বুঝেন। আচ্ছা ধরেন আমেরিকা বাংলাদেশে কোনো ফর এক্সাম্পল যে কোনো এম্বাসি দেয় নাই, তাহলে আপনি ভিসা নেবেন কিভাবে? বা ইউরোপের অনেক দেশ আছে এখনো যে বাংলাদেশে তাদের কি নাই, যেমন পর্তুগালের বাংলাদেশে এম্বাসি নাই, পর্তুগালের ভিসা নিতে হলে ইন্ডিয়ায় যাওয়া লাগবে। তাহলে নাই, এখানে নাই, তাহলে আপনি কিভাবে নেবেন? ইন্ডিয়াতে গিয়ে নিতে হবে। এখন WFDS এ বাংলাদেশে তাদের অধীনে কোনো অ্যাসোসিয়েশনই দেয় নাই, তাহলে আপনি কিভাবে দাবি করতেছেন আপনার এই বাংলাদেশি কোম্পানি, আমি নাম নিচ্ছি না, এইটা অ্যাসোসিয়েশনের অধীনে? প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, তারা কিভাবে দাবি করে জানেন? ওই যে যেই কয়েকটা বাটপার বাংলাদেশে আছে এরা একসাথে মিলে কি করছে, নিজের একটা অ্যাসোসিয়েশন খুলছে, মানে নিজেদের মন গড়া, এটার কোনো নেতৃত্ব নাই, ওরাই নাম দিছে ডিসাব। নাম দিয়েছে কি? ডিসাব। আপনারা জেনে রাখেন। অর্থাৎ এইটা মানে এইটা এটা ওরা নিজেরা নিজেরা করছে, বাংলাদেশের বাটপার গুলো মিলে কি করছে, নিজেরা নিজেরা মিলে করছে, এটা WFDS এর অধীনে না। এইভাবে করে মানুষের সাথে প্রতারণা করতেছে, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। সো আসেন আমরা একটু আগাই, সামনের দিকে আগাই, আলোচনা শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আসেন আমরা আসেন আমরা ডিএক্সএন সম্পর্কে জানতে চেয়েছিলাম, রিয়েল কোম্পানি সম্পর্কে। আসেন, আমাদের ধাতু ডাক্তার লিম সিওজিন ডিএক্সএন ফাউন্ডার, ইনি হচ্ছেন আমাদের কোম্পানির মালিক, ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা। অনেকে হয়তোবা দেখেন নাই, অনেকে ভালোভাবে দেখে রাখেন, স্ক্রিনশট নিয়ে নেন। আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা যিনি আজ থেকে 40 বছর আগে, 42 বছর আগে 1983 সালে উনি এটা নিয়ে স্টাডি করেছে, কোম্পানি নিয়ে উনি একটা কোম্পানি করবে এটা নিয়ে স্টাডি করেছে। কত সালে? 1983 সাল থেকে উনি গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, আর কোম্পানি প্রতিষ্ঠিত করেছেন 1993 সালে, অর্থাৎ 10 বছর শুধু উনি গবেষণা করেছেন, রিসার্চ করেছেন। ধাতু ডাক্তার লিম সিওজিন ওনার পূর্ণ নাম। দেখেন উনি একজন ডাক্তার, উনি একজন কি ডাক্তার, কিন্তু উনি দেখেন ডাক্তারের আগে ওনার নামের সাথে একটা পদবি আছে ধাতু। ধাতু কি? ধাতু কেন বলা হয়? অর্থাৎ ডিএক্সএন এর ফাউন্ডার, উনি একজন মালয়েশিয়ান ব্যক্তি, মালয়েশিয়ান একজন সিটিজেন। তো মালয়েশিয়াতে এখানে যারা আছেন তারা বুঝবেন, মালয়েশিয়াতে ধাতুক বলা হয় তাদের যারা ফিনান্সিয়ালি অনেক মানে অনেক ধনী, যারা ফিনান্সিয়ালি ফ্রিডম, অনেক টাকা পয়সার মালিক, ধনকুব, এদেরকে বলা হয় ধাতু। মালয়েশিয়ার টপ 100 ধনীর মধ্যে ডিএক্সএন এর ফাউন্ডার উনি একজন। এবং আপনারা জানেন ডিএক্সএন এর ফ্যাক্টরি ভিজিট করতে মালয়েশিয়ার গভর্নমেন্ট যায়, এটা আপনারা জানেন। উনি এরকম একজন ব্যক্তি। তো উনি কি করেছেন, উনি যেহেতু ডাক্তার, উনি মানব দেহ নিয়ে গবেষণা করেছেন 1983 সাল থেকে, যে ওনার নিয়ত ছিল যে আমি মানুষকে সুস্থ রাখতে চাই। কি করতে চাই? মানুষকে সুস্থ রাখতে চাই। এখন মানুষকে সুস্থ রাখতে হলে কি করতে হবে? মানুষ কেন অসুস্থ হয় এটা আগে খুঁজে বের করতে হবে। কথাগুলো ভালোভাবে বুঝছেন যে মানুষ কেন অসুস্থ হয় এটা আগে খুঁজে বের করতে হবে। তো মানুষ অসুস্থ হয় খাবারের সাথে সাথে মানুষের শরীরে টক্সিন নামক একটা ভাইরাস জমা হয়। এই ভাইরাস থেকে, টক্সিন থেকে সকল রোগের উৎপত্তি। এই টক্সিনটাকে বের করতে হবে। কিভাবে বের করব? এটার জন্য দরকার হচ্ছে মাশরুম। এই যে দেখেন মাশরুম, এই যে লাল যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন এটাকে আমরা মাশরুম বলি। যেটা আমাদের ঘরের আনাচে কানাচে ব্যাঙের ছাতা বলতাম, সাদা যেটা দেখতেছিল ওইটা ব্যাঙের ছাতা বলি, সাদা, ওইটা দিয়ে আমরা ছোটবেলায় খেলা করতাম। কিন্তু ওইটার অনেক প্রজাতি আছে যেগুলো অনেক ঔষধি গুণ সম্পন্ন, এমন কিছু প্রজাতি আছে। রেড মাশরুম এইখানে দেখেন আমি দিয়েছি, ব্রেইন গ্যানো, এটাকে বলে গ্যানোডার্মা মাশরুম। কি বলে? গ্যানোডার্মা মাশরুম বলে। ব্রেইন গ্যানো, হার্ট গ্যানো, তারপরে দেখেন এই যে লিভার গ্যানো, রুই গ্যানো, পিকক গ্যানো, কিমসেন গ্যানো, এটাকে গ্যানোডার্মা মাশরুম বলে। এই মাশরুম নিয়ে যেহেতু ডিএক্সএন এর মালিক উনি একজন ডাক্তার, দেখেন আমাদের প্রোডাক্ট গুলো কতটা কোয়ালিটিফুল। উনি একজন ডাক্তার, নাম
মাত্র কোনো প্রোডাক্ট নিয়ে আসছে, বিষয়টা এরকম না। কোয়ালিটিফুল গবেষণালব্ধ প্রোডাক্ট আমাদের। এই মাশরুম নিয়ে ডিএক্সএন এর ফাউন্ডার আমাদের ডাক্তার 10 বছর গবেষণা করেছে। গবেষণা করে দেখছে এই রেড মাশরুম যদি কোনো মানুষ নিয়মিত খায়, তার শরীরের টক্সিনটাকে, শরীরে যত উচ্ছিষ্ট আছে, রোগ ব্যাধি আছে, এগুলাকে শরীর থেকে বের করে দিবে, মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের বৃদ্ধি করবে। এটা নিয়ে ওনার গবেষণা ছিল। এবং গবেষণা করে বিশ্বে মাশরুম আছে 38,000 প্রজাতির। অর্থাৎ এই যে মাশরুম দেখতে পাচ্ছেন, যেটা ঘরে নানাচে কানাচে দেখি, গাছের সাথে দেখি, আম গাছের সাথে দেখবেন লেগে থাকে, এই মাশরুম আছে ওয়ার্ল্ডে 38,000 প্রজাতির। কত হাজার? 38,000। ভাই 10 বছর শুধু গবেষণা করছে। এইটা বাংলাদেশি কোনো কোম্পানি না। হ্যাঁ, মনে চাইছে আর একটা গিয়ে একটা আইটি ফার্ম থেকে সফটওয়্যার একটা বানায় এনে বলতেছে এই যে আমার কোম্পানি। ফ্যাক্টরি কই নাই, অন্য কোম্পানির প্রোডাক্টটা এনে তারপরে বিক্রি করে ব্যবসা করতেছে। তাহলে ও ব্যবসা বন্ধ করলে শুধু ওর সফটওয়্যার বন্ধ হবে, ওর তো লস নাই। 3 লাখ টাকার সফটওয়্যার, বাট আপনারে আমার গাধার মতো খাটায় খাটায় ফিল্ড থেকে টাকা কালেকশন করতেছে, নিয়ে যাচ্ছে, ওর তো বন্ধ হবে, 3 লাখ টাকা যাবে। কিন্তু ডিএক্সএন কি ওই ধরনের কোম্পানি? 10 বছর শুধু গবেষণা করছে ডাক্তার প্রোডাক্ট নিয়ে। গবেষণা করে 38,000 প্রজাতির মাশরুমের ভেতর থেকে উনি এই 6টা মাশরুমকে বের করছে। দেখেন এই যে 6টা খুঁজে, এই 6টা মাশরুম গ্যানোডার্মা মাশরুম, এইটার ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণের গুণাগুণ দিয়েছে। এই মাশরুমের বিশ্ববাজারে এখন, বিশ্ববাজারে এই মাশরুমের, এই যে রেড মাশরুম, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল, এই মাশরুম আপনাদের কাছে মনে হবে এটা আবার কি জিনিস, কিন্তু আপনারা কি জানেন এইটার 1 কেজির মূল্য বিশ্ববাজারে এখন 1 থেকে 1.5 লক্ষ টাকা কেজি। বিশ্বাস হয়? গুগলে যাবেন, গ্যানোডার্মা প্রাইস লিখে সার্চ করবেন প্লিজ। আমার মিটিং শেষে সবাই গুগলে গিয়ে গ্যানোডার্মা প্রাইস লিখে সার্চ করবেন। 1 কেজি শুকনা মাশরুমের, গ্যানোডার্মা মাশরুমের পাউডারের মূল্য, মাশরুম কিন্তু অনেক আছে, মিলায় ফেলেন না। মাশরুম বাজারেও পাওয়া যায়। আমি ফরিদপুরে থাকি, ফরিদপুরের বাজারে পাই সবজি মাশরুম, সাদা, খাওয়া যায় রান্না করে। রেস্টুরেন্টে গেলে মাশরুমের স্যুপ পাবেন, ওইটা না, ওইটা সবজি মাশরুম। আর এটা ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। লিখবেন গ্যানোডার্মা। হ্যাঁ, গ্যানোডার্মা মাশরুম প্রাইস 1 থেকে 1.5 লক্ষ টাকা কেজি। তো ডাক্তার লিম উনি চিন্তা করছে এই 6টা মাশরুমই দরকার আমার, কিন্তু এই 6টা মাশরুম আমি আলাদা করে চাষাবাদ করতে গেলে, 6টা মাশরুমের পাউডার করতে গেলে ঝামেলা বেশি। তা ডাক্তার লিম সিওজিন গবেষণা করছে যে 6টা মাশরুমকে নিয়ে কিভাবে একটা মাশরুমে রূপান্তর করা যায়। উনি গবেষণা করে 6টার ভেতর থেকে উপাদান নিয়ে উনি জিন পরিবর্তন করে টিস্যু কালচারের মাধ্যমে উনি কি করছে, একটা মাশরুমে নিয়ে আসছে। দেখেন এই 6টা দিয়ে, এই যে 6টা, এই 6টার গুণাগুণ নিয়ে উনি একত্রিত করে একটাতে রূপ দিয়েছে, যেটার নাম দিয়েছে গ্যানোডার্মা লুসিরিয়াম। কি নাম? গ্যানোডার্মা লুসিরিয়াম। তাইলে ভাই বিশ্বে অনেক কোম্পানির আপনি মাশরুম পাবেন, অনেক কোম্পানি আছে মাশরুম উৎপাদন করে, কিন্তু ডিএক্সএন এর মাশরুমের সাথে মিলবে না। কেন মিলবে না? কারণ কোন কোম্পানি এই 6টাকে রূপান্তর করে একটাই আনতে পারে নাই, সেটা শুধুমাত্র ডিএক্সএন এর ফাউন্ডার, ডিএক্সএন এর মালিক আনছে। তাইলে ভাই ডিএক্সএন এর প্রোডাক্ট কি যেন প্রোডাক্ট, মনে চাইছে আর প্রোডাক্ট এনে ব্যবসা করছে? 10 বছর স্টাডির ফসল, 10 বছর গবেষণা করে তারপরে কোম্পানি রান করছে। ডিএক্সএন প্রতিষ্ঠিত হয়েছে 1993-তে, বাট গবেষণা শুরু হয়েছে 83 সালে। আসেন এই মাশরুম সম্পর্কে দেখেন, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কামাত, ব্যাঙের ছাতা। দেখেন এই যে এখানে হাদিসের ভিতরে দেখেন ব্যাঙের ছাতা শব্দটা উল্লেখিত আছে। আল কামাত, ব্যাঙের ছাতা, এটা মান্না জাতীয়, যেটা মান্না সালোয়া কোরআনে আসছে। মান্না সালোয়া একটা খাবার, যেটা আল্লাহ তাআলা বনী ইসরাইলদের জন্য প্রেরণ করতেন, আসমান থেকে আসতো মান্না সালোয়া। আর তার পানি চোখের রোগের প্রতিষেধক, এটা হাদিসে আছে, মুসলিম শরীফে আছে এই হাদিসটা। দেখেন, তার মানে আমাদের এই যে ডাক্তার লিম, এই ভদ্রলোক যে 32 বছর আগে বা 42 বছর আগে গবেষণা করে বের করছে এরকম কিন্তু না। 1,500 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাশরুম সম্পর্কে, এই যে মাশরুম, এই মাশরুম সম্পর্কে উনি বলে গেছেন, এটা হাদিস আছে। তার মানে এটার অবশ্যই গুরুত্ব আছে। আসেন এইটা কি, আপনাদের কি বোরিং লাগতেছে? আলোচনা শেষের দিকে মজা পাবে, শেষের দিকে মজা আছে। আসেন আলোচনা শেষের দিকে মজা আছে। এখন তো একটু তথ্য দিচ্ছি, হয়তো বোরিং লাগতেছে, বাট শেষ পর্যন্ত যারা থাকবেন আলোচনার মজাটা নিয়ে যাইতে পারবেন। হ্যাঁ, আলোচনার মজাটা নিয়ে যেতে পারবেন। ওকে, এটা হচ্ছে স্পিরুলিনা। আমি কমেন্ট বক্সটা অফ করে রাখছি, আপনারা কমেন্ট করতে পারবেন না। হ্যাঁ, কমেন্ট বক্সটা অফ করে রাখছি আমার আলোচনার সুবিধার্থে। স্পিরুলিনা, এটার পরে আমি আমি ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাদেরকে দেখাবো। প্রোডাক্ট নিয়ে আর কথা বলবো না, কারণ প্রোডাক্ট নিয়ে কথা বললে আপনাদের বোরিং লাগে আমি জানি। তো সামনে কিছু মজার আলোচনা আছে, টাকা নিয়ে কথা বলবো। আমরা কি টাকা নিয়ে কথা শুনতে চাই? ইনশাল্লাহ আমরা টাকা নিয়েও কথা শুনবো, কিভাবে টাকা ইনকাম করবেন। আসেন এখানে দেখেন স্পিরুলিনা, এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল, সমুদ্রের নিচে শৈবালটা হয়, আমি শর্টে বলতেছি। এইটার ভেতরেও আল্লাহ তাআলা মাশরুমের মতো অনেক গুণাগুণ দিয়েছে। যাদের শরীর দুর্বল, সারাদিন কাজ করেন,
পরিশ্রম করেন, রাত্রে এসে ঘুম চলে আসে, শরীরে নিউট্রিশন নাই, এই স্পিরুলিনাটা খাবেন। স্পিরুলিনাটা কি তাইলে? স্পিরুলিনা হচ্ছে সাইন্টিফিক নেম, এটা হলো সামুদ্রিক শৈবাল, সমুদ্রের নিচে যে শৈবাল থাকে, এই সামুদ্রিক শৈবাল সম্পর্কে নাসা কি বলে দেখেন। নাসা, আমি আপনাদেরকে একটু কোট করে দেখাই, দেখেন এই যে নাসার, এটা হলো নাসার, এই যে দেখেন নাসার একটা স্টেটমেন্ট, নাসা কি বলে এই লাইনটা পড়েন, এই যে স্পিরুলিনা, এই এই লাইনটা বলেন, 1000 কেজি অফ ফুডস ভেজিটেবল, শাকসবজি, সবজি, অর্থাৎ 1000 কেজি ফুডস এন্ড ভেজিটেবল, শাকসবজি সমান 1 কেজি অফ স্পিরুলিনা। স্পিরুলিনা, এটা কি আমার কথা, নাকি আমার বাবার কথা, নাকি এখানে আমি শাহাবুদ্দিন ভাই, আব্দুল্লাহ ভাই, নাজমুল ভাই, এখানে মাহবুব ভাই, আলী ভাই বা আমাদের আরো যারা লিডার আছে সবাই মিলে যুক্তি করে পরামর্শ করে এসে আপনাদের এই তথ্য দিতেছি? এটা কার কথা? এটা কার কথা? এটা নাসার কথা। এই যে নাসা, নাসা বলতেছে 1000 কেজি অফ ফুডস এন্ড ভেজিটেবল সমান 1 কেজি অফ স্পিরুলিনা, অর্থাৎ 1000 কেজি শাকসবজির ভেতরে আপনি যে নিউট্রিশন পাবেন এই খান, ওই পরিমাণ নিউট্রিশন আপনি পাবেন। ফুড বুঝি যারা মহাকাশ গবেষণায় যায়, মহাকাশ ভ্রমণে যায়, যারা মহাকাশ গবেষণা করতে, হ্যাঁ অনেকদিন পৃথিবীর বাহিরে তারা থাকে, তারা এই স্পিরুলিনাটাকে ক্যারি করে নিয়ে যায়, যারা মহাকাশে ভ্রমণ করে, মহাকাশে যায়, গবেষণায় যায়, এই স্পিরুলিনা তারা তাদের কাছে রাখে, তারা এটা খায়। কারণ কোন জাতি যদি দুর্ভিক্ষের কবলে পড়ে, 6 মাস কোনো খাবার নাই, তার কাছে আছে স্পিরুলিনা, তাই এই স্পিরুলিনার পানি খেয়ে সে জীবনযাপন করতে পারবে, সমস্যা নাই। আসেন, এইটা হচ্ছে আমাদের আমাদের কোম্পানির তৈরি করা স্পিরুলিনা। এই স্পিরুলিনা অনেক কোম্পানি প্রডিউস করে, চাষাবাদ করে, অনেক কোম্পানি আছে, কিন্তু এইটা ডিএক্সএন এর, কৌটাটা দেখেন এটা। এখন ডিএক্সএন এরটা কেন ইউনিক জানেন? আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, খেয়াল করেন। এই পেপারসটা আপনারা একটু খেয়াল করেন, এই পেপারসটা আপনারা একটু খেয়াল করেন, এই যে পেপারসটা, আসেন, এবং এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমি কিন্তু, আপনারা কিন্তু এগুলো কিন্তু নাসার ওয়েবসাইট থেকে নাও, আপনারা কিন্তু এগুলো পাবেন, মানে এমন না যে আমি বানায় নিয়ে আসছি এখানে, মানে আপনারাও গুগল করলে এই তথ্যগুলো আপনারাও পাবেন, মানে এটা যে আমি আহামরি অনেক কিছু হয়ে গেছে এরকম না, এটা আপনারা পাবেন, এটা আপনারা স্টাডি করলে গুগলে গেলে নাসার ওয়েবসাইট থেকে পাবেন। আসেন, এইটার একটা চমৎকার জিনিস আপনাদেরকে দেখাই, এই যে স্পিরুলিনা, আল্লাহ তাআলা এইটার ভিতরে এত পরিমাণে গুণাগুণ দিয়েছে। তো জাতিসংঘ সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি, এটা জাতিসংঘের একটা, এই যে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই পেপারসটা, এই যে পেপারসটা, এই পেপারসটা জাতিসংঘের একটা পেপারস। কি পেপারস? আসেন আমি জাস্ট 2 মিনিটে এটা সম্পর্কে বলে নেক্সট আলোচনায় চলে যাচ্ছি। জাতিসংঘ, তাদের একটা শাখা সংস্থা আছে ইমসাম, কি আছে? ইমসাম, এই যে দেখেন, এই যে ইমসাম, IMSAM, ইমসাম, খেয়াল করেন ইমসাম। ইমসামের কাজ কি? জাতিসংঘের একটা ইউনিট এটা ইমসাম। ইমসামের কাজ হলো বিশ্বের যে সকল অঞ্চলের মানুষ খাবার পায় না, খাদ্যের অভাবে ভুগছে, যেমন বাংলাদেশে 10 লক্ষ রোহিঙ্গা আছে, এদেরকে জাতিসংঘ কি করে? সহায়তা করে। এরপরে আপনি যদি দেখেন প্যালেস্টাইন এখন যুদ্ধ হচ্ছে, মানুষ খাবার পাচ্ছে না। হ্যাঁ, আফ্রিকান অঞ্চলের অনেক শিশুরা আছে অপুষ্টিতে ভুগে। এই যে যারা অপুষ্টিতে ভুগছে, এখন আপনি চাইলে চাউল ডাউল সবজি তরি তরকারি মাছ মাংস তো আপনি এত দূর থেকে সরবরাহ করতে পারবেন না। পারবেন? সেই জাতিসংঘ এখান থেকে এসে রোহিঙ্গারে কি, রোহিঙ্গাদেরকে এসে মাছ মাংস সহযোগিতা করা এটা ঝামেলার কাজ না? তাইলে ইমসাম বলতেছে, জাতিসংঘ ইমসামকে দায়িত্ব দিয়েছে, জাতিসংঘের একটা ইউনিট, শাখা সংস্থা ইমসাম। যেমন বাংলাদেশ সরকারের একটা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হ্যাঁ কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আছে না, অর্থ মন্ত্রণালয়, এরকম জাতিসংঘের একটা শাখা হলো ইমসাম। ইমসামকে বলতেছে মাছ মাংস সবজি এগুলো সরবরাহ করা কষ্টসাধ্য। তাহলে স্পিরুলিনা, অর্থাৎ এই যে এইটা, এইটার ভেতরে কি আছে? সকল খাদ্যের উপাদান সৃষ্টিকর্তা দিয়ে রাখছে। তাইলে এইটা তোমরা প্রোভাইড করো, এইটা তোমরা খাওয়াও, এত ঝামেলা না করে এটা খাও, এটার ভিতরে তো সব গুণাগুণ আছে। প্যালেস্টাইন শিশুদেরকে খাও, আফ্রিকান শিশুদেরকে খাও। এখন এই যে এটা নিয়ে কাজ করবে, তখন জাতিসংঘ গবেষণায় বসলো, চিন্তা করলো যে পৃথিবীতে তো এই স্পিরুলিনা, এই যে স্পিরুলিনা পৃথিবীতে তো অনেক কোম্পানি আছে তৈরি করতেছে, প্রডিউস করতেছে, আপনি ফার্মেসিতে গেলেও পাবেন, আপনি ফার্মেসিতে গেলেও কি পাবেন? স্পিরুলিনা পাবেন। কিন্তু আমি যে প্যালেস্টাইন, এই যে রোহিঙ্গা ইস্যু, আফ্রিকান অঞ্চল, এরকম আন্তর্জাতিক ইস্যুতে আমি স্পিরুলিনা খাওয়াবো, তাহলে আমি তো যেখান সেখান থেকে কিনে এনে খাওয়াইলে হবে না। এটা তো আমাকে এমন একটা জায়গা থেকে আনতে হবে যেটা পিওর কোয়ালিটিফুল। কার থেকে আনা যায়?
কোন কোম্পানি, সার্চ করো, খুঁজো, ইমসামকে বলতেছে খুঁজো, জাতিসংঘ ইমসামকে বলতেছে খুঁজো, কোন কোম্পানিটা বেস্ট, কোন কোম্পানি সব থেকে কোয়ালিটিফুল করে স্পিরুলিনা তৈরি করে, তাদের থেকে আমরা নিব। তাদের গবেষণা, এটা আমার কথা না। এই যে পেপারসটা, এই যে কন্টাক্ট পেপারসটা, এই পেপারসটা আপনারা জাতিসংঘের ওয়েবসাইটে পাবেন, এটা ইউনাইটেড নেশনের ওয়েবসাইট থেকে নেওয়া, আপনারা পাবেন। তাদের গবেষণায় ধরা পড়ছে যে ডিএক্সএন হচ্ছে বেস্ট প্রডিউস করে, স্পিরুলিনা প্রডিউস করে। এবং দেখেন জাতিসংঘ তখন কি করে, ডিএক্সএন এর কাছে যায়, তারা বলে আপনাদের থেকে আমরা স্পিরুলিনা নিতে চাই, ডাক্তার লিমের সাথে চুক্তি হয়। দেখেন আবার ডাক্তার লিম কেমন একজন ব্যক্তি, উনি উনি কত মানবিক ব্যক্তি। যখন জাতিসংঘ ওনাকে বলে যে আমরা ইন্টারন্যাশনাল ইস্যুতে কাজ করব আপনার এই প্রোডাক্ট নিয়ে, আমাদের প্রয়োজন, আমরা 10 লক্ষ শিশুকে এটা খাওয়াবো, তখন ডিএক্সএন এর যিনি মালিক ডাক্তার লিম, উনি আবার কত মানবিক একজন ব্যক্তি দেখেন, উনি বলতেছে এটা তো ভালো, তাইলে আপনারা আমার কাছ থেকে টাকা দিয়ে কিনবেন কেন, আমি এটা ফ্রিতে খাওয়াইতে চাই, এরকম একটা মহৎ কাজে আমি ফ্রি অংশগ্রহণ করতে চাই। অর্থাৎ ডিএক্সএন এর ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, মালিক, উনি জাতিসংঘের এই তথ্যটা জানার পরে উনি কি করছে, জাতিসংঘের সাথে চুক্তিবদ্ধ হয়েছে দেখেন 10 বছরের জন্য, যে 10 লক্ষ পৃথিবীর শিশুকে এই স্পিরুলিনাটা খাওয়াবে। এই যে দেখেন ইমসামের সাথে ইমসাম, এই যে এই লাইনটা থেকে পড়েন, আমি লাল মার্ক করে রাখছি দেখেন, ডিএক্সএন on million kids free spirulina campaign in support of UN. UN means United Nation Decade of Action 2020 to 2030। লাইনটা কি বুঝছেন? অন মিলিয়ন মানে কি 10 লক্ষ কিডস, শিশু, ফ্রি স্পিরুলিনা ক্যাম্পেইন ইন সাপোর্ট অফ ইউনাইটেড নেশন ডিকেড অফ অ্যাকশন 2020 টু 2030। অর্থাৎ ডিএক্সএন 2020 থেকে 2030 সাল, এই 10 বছরের জন্য চুক্তিবদ্ধ, জাতিসংঘের মাধ্যমে বিশ্বের 10 লক্ষ শিশুকে এই স্পিরুলিনাটা খাওয়াবে। চিন্তা করেন ডিএক্সএন কোন মাপের কোম্পানি। আসেন ডিএক্সএন কেমন কোম্পানি, একটা রিয়েল কোম্পানি কত ধরন কত প্রকার হতে পারে, কি কি একটা রিয়েল কোম্পানির বৈশিষ্ট্য থাকতে পারে, আপনাদের কাছে দেখাতে চাই। আসেন, এটা হচ্ছে আমাদের দৃশ্যমান কোম্পানির দৃশ্যমান একটা ফ্যাক্টরি মালয়েশিয়াতে। ডিএক্সএন শুধুমাত্র একটা আইডি না। যারা আজকে মনে করতেছেন যে আমাকে একটা আইডি করে দিচ্ছে আমার মামাতো ভাই, আমার ফুফাতো ভাই, হ্যাঁ আমার এই আইডিটাই মনে হয় ডিএক্সএন, আমি আইডি করছি, আমি 10টা লোককে আইডি করে দিব, এইটাই বোধ হয় ডিএক্সএন। যারাই চিন্তা করতেছেন, আপনাদের চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে। কারণ যদি যদি আইডি করাই কাজ হইতো, তাহলে আমি আগামীকালকে ঘুম থেকে উঠে আমার গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি আমি হাঁটা ধরতাম, 1000 ব্যক্তির আইডি বানাইতে পারতাম। খেয়াল করেন, ঘুম থেকে উঠছি, উঠে কি করছি, হাঁটা ধরছি, আমার গ্রামের 1000 ব্যক্তিকে আইডি বানাইতে পারতাম। লাভ কি বলেন? আইডি বানানোই কি ব্যবসা? যারা শুধু আইডিটাকেই সবকিছু মনে করতেছেন, চিন্তা ভাবনাকে বড় করেন। ডিএক্সএন শুধু একটা আইডি না, ওই 8 সংখ্যা 9 সংখ্যার একটা ডিজিট না, মোবাইলের ভিতরে লগ ইন করে ঢুকছেন, ওইটা থেকে মাথা বের করে এখানে তাকান, আমার স্ক্রিনে তাকান, দেখেন কত বড় ফ্যাক্টরি। মালয়েশিয়ার কেড্ডাতে অবস্থিত এটা। যারা মালয়েশিয়াতে আছে তারা এটা চিনে, যারা মালয়েশিয়াতে নাই আপনারা গুগল করেন, আপনারা ইউটিউবে যান, গিয়ে লেখেন ডিএক্সএন মালয়েশিয়ান ফ্যাক্টরি কেড্ডাতে। এই ফ্যাক্টরিটা ওই যে দেখেন, এটা এটা টোটাল ফ্যাক্টরিটার ছবি মানে একসাথে আনা সম্ভব না, পেছনে অনেক দূর পর্যন্ত 60 একর জায়গা নিয়ে এই ফ্যাক্টরিটা, 60 একর। আপনি আপনি কল্পনা করতে পারেন মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জায়গার উপরে ফার্ম এবং ফ্যাক্টরি। অর্থাৎ ফার্ম এবং ফ্যাক্টরি, ফার্ম হলো, ফার্ম মানে কি, ফার্ম মানে হলো যেখানে কাঁচামাল উৎপাদিত হয়, ধরেন ধান চাষ হয়, এটা হলো ফার্ম। আর ফ্যাক্টরি ওই রাইস মিল, ওই ধান থেকে চাউল বের করে। তো ডিএক্সএন এর হচ্ছে ফার্ম এবং ফ্যাক্টরি, যেখানে মাশরুম নিজেরাই চাষ করে, কারো থেকে কিনে না, আবার ওই চাষকৃত মাশরুম থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, কোয়ালিটিফুল অর্গানিক প্রোডাক্ট তৈরি করে। এটা মালয়েশিয়ান ফ্যাক্টরি। দেখেন এইটা হচ্ছে চায়নার ফ্যাক্টরি। ডিএক্সএন, এই যে আমরা বলি 10টা 11টা দেশে ফ্যাক্টরি, দেখেন আজকে আপনাদেরকে দৃশ্যমান আমি দেখাইতে চাই, শুধু মুখে মুখে বলি আর আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিই, ইউটিউবে গুগলে সার্চ করেন, আপনারা তো আসলে দায়িত্ব পালন করেন না, তাই দায়িত্ব আমি নিয়ে নিলাম, আমি আপনাদেরকে দেখাই। ডিএক্সএন চায়না ফ্যাক্টরি, এটা দেখেন, এটাও কোথায়, চায়না। এটা কোথায়, চায়নাতে। এই ফ্যাক্টরি গুলো কোথায়, চায়নার ফ্যাক্টরি কত বড় দেখেন, এটা চায়নাতে। আসেন, এটা ইন্ডিয়ার ফ্যাক্টরি, তেলেঙ্গানা, ইন্ডিয়ার তেলেঙ্গানাতে। আমরা বলি 150 একর জায়গা নিয়ে ইন্ডিয়ার ফ্যাক্টরিটা, এটা কোথায়, তেলেঙ্গানাতে অবস্থিত। দেখেন কোথায়, কোথায় ফ্যাক্টরি, কোথায় এটা, ইন্ডিয়াতে, তেলেঙ্গানাতে। এটা কোথায়, তেলেঙ্গানাতে। ইন্ডিয়ান ফ্যাক্টরি দেখাচ্ছি, ইন্ডিয়ার ফ্যাক্টরি কত বড়, কত অংশ, কয়েকটা পার্ট আপনাদেরকে দেখাই। দেখেন এটা শুধু ইন্ডিয়ান ফ্যাক্টরি দেখাচ্ছে, দেখেন মানে কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই, মিল আছে, হ্যাঁ সব কিন্তু আলাদা আলাদা বিল্ডিং। দেখেন মানে একটা ফ্যাক্টরির বিভিন্ন অংশ একটা ছবিতে আনা সম্ভব না, হ্যাঁ কয়েকটা ছবিতে।
আসেন, নিউ ফ্যাক্টরি, এটা সিদ্দিপেট ফ্যাক্টরি ইন্ডিয়াতে, মানে আরো নতুন ফ্যাক্টরি হচ্ছে, নতুন অংশ বাড়াচ্ছে। আসেন, নতুন অংশ, এটা আরো আগে ছবি নয়, এতদিন এটা আমরা সেদিন ইউটিউবে পাইলাম, ফ্যাক্টরি অলরেডি কাজ শেষ। দেখেন, এটা আরো অনেক আগের ছবি, দেখেন এটা ফ্যাক্টরির কাজ চলমান যখন ছিল তখনকার সময়ের কথা। ইন্ডিয়ার ফ্যাক্টরি, সব থেকে বড় ফ্যাক্টরি ডিএক্সএন এর, বিশ্বে যত ফ্যাক্টরি আছে 10-12টা কান্ট্রিতে, সব থেকে বড় ফ্যাক্টরি হলো ইন্ডিয়ার ফ্যাক্টরিটা। 150 একর জায়গা নিয়ে একটা ফ্যাক্টরি, 15,000 শতাংশ জায়গা, দৃশ্যমান ভাই, সবকিছু লুকোচুরির কিছু নাই। ডিএক্সএন এ আসছেন, ডিসিশন আপনাকে নিতেই হবে, কেন নেবেন না? আপনি যদি ডিএক্সএন এ বিজনেস নাও করেন, যদি নাও করেন, আবার বলতেছি, যদি আপনি বিজনেস নাও করেন, আপনাকে ডিসিশন নিয়ে যাইতে হবে, বইলে যাইতে হবে যে না, ডিএক্সএন ভালো কোম্পানি। আপনি কাজ না করতে পারেন, ডিসিশন ইজ ইয়োর্স, আই হ্যাভ নো প্রবলেম, বাট ইউ হ্যাভ টু সে ডিএক্সএন ইজ আ রিয়েল কোম্পানি, ইজ আ রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। আসেন, এটা কোথায়? ডিএক্সএন ইন্দোনেশিয়ান ফ্যাক্টরি, এটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ান ফ্যাক্টরি। তাহলে ডিএক্সএন পৃথিবীর যেখানে অন্যান্য কোম্পানিগুলো অফিস করতে ভয় পায়, সেখানে ডিএক্সএন প্রত্যেকটা দেশে ফ্যাক্টরি করার প্ল্যান নিয়েছে। এই যে কোভিড ছিল 2020-এর কথা, 2020-এ অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা পৃথিবীতে বিভিন্ন দেশে যাদের ব্যবসা ছিল, কিন্তু কোভিড এর সময় ব্যবসায় লস করছে, অফিস গোটায় চলে গেছে করোনার সময়। আর ডিএক্সএন করোনার সময়, কোভিড এর সময় এক একটা করে ফ্যাক্টরি তৈরি করছে। ইন্দোনেশিয়ান ফ্যাক্টরি, এটা মেক্সিকোর ফ্যাক্টরি। কোথায়? দেখেন, ওই যে ফ্যাক্টরির সামনে আমাদের ফাউন্ডার ডক্টর লিম সিওজিন, ফ্যাক্টরি উদ্বোধনের দিন এই ছবিটা। ডিএক্সএন মেক্সিকান ফ্যাক্টরি, মেক্সিকোতে, ল্যাতিন আমেরিকান কান্ট্রি মেক্সিকো, আমেরিকার একটা কান্ট্রি মেক্সিকো, সেখানে ফ্যাক্টরি। এটা কোথায়? মেক্সিকান ফ্যাক্টরি। দেখেন, দৃশ্যমান রে ভাই, সবকিছু দৃশ্যমান, বুঝতে হবে আপনাকে। এটা কোথায়? এটা কোথায়? ফ্যাক্টরি নেপাল। এই ফ্যাক্টরিটা উদ্বোধন হয়েছে গত 12 তারিখে। দেখেন, এই যে মে মাসের 12 মে 2025, এই যে ডেট ডেট খেয়াল করেন, এই যে দেখেন, 12 মে 2025, গত কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে ফ্যাক্টরি। এটা নেপালের ফ্যাক্টরি। এই যে দেখেন, নেপালের ফ্যাক্টরির পার্ট দেখাচ্ছি আপনাদের, ধীরে ধীরে ফ্যাক্টরি আরো বড় হবে। এই যে এটা নেপালের ফ্যাক্টরি, দেখেন নেপালের ফ্যাক্টরি। ভাই, শুধু মৌখিক মৌখিক ভাবে আমরা বলি না, ডিএক্সএন প্রুফ ছাড়া কোনো কিছু করে না। আসেন, এইটা হলো ডিএক্সএন বাংলাদেশ ফ্যাক্টরির একটা নকশা। এটা কিন্তু ফ্যাক্টরির মূল ছবি না, এটা কিন্তু এআই দিয়ে বানানো, এটা মেইন ছবি না। আসেন, 2000, আমি তো 2022-এ ডিএক্সএন শুরু করছি, তো 2023 সালে শুনতেছি ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি করবে। কথাটা একটু শুনেন, মজার একটা স্টোরি। আমি শুনতেছি যে ডিএক্সএন কি করবে, বাংলাদেশে ফ্যাক্টরি করবে, 2023-এর কথা। কিন্তু বিশ্বাস হচ্ছিল না, যে আরে ধুর, কত কোম্পানি দেখলাম, কত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি দেখছি বাংলাদেশে আসছে, ফ্যাক্টরি করা এত সহজ জিনিস না। এরা বলতেছে হয়তো 2023 সালে বলছে, 10 বছর পরে যায় হয়তো ফ্যাক্টরিটা তৈরি করতে পারে। 2023 এই নকশাটা প্রকাশ করছে, এই নকশা দেখে আমরা সবাই এটাই চিন্তা করছি, আরে না, এটা তাই হয় নাকি, এত তাড়াতাড়ি ফ্যাক্টরি করবে? বাংলাদেশে কোনো বিদেশি ডাইরেক্ট সেলিং কোম্পানি ফ্যাক্টরি করতে পারে নাই, ডিএক্সএন আসছে ফ্যাক্টরি করতে। কিন্তু 2023 সালে নকশা দেখছি, 2024-এর অক্টোবরে গিয়ে হঠাৎ করে দেখি ফ্যাক্টরি হয়ে গেছে। দেখেন, ডিএক্সএন বাংলাদেশ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড 2023-এ নকশা প্রকাশ করছে, 2024-এ ফ্যাক্টরি হয়ে গেছে। দেখেন, দৃশ্যমান দৃশ্যমান। দেখেন, ডিএক্সএন বাংলাদেশ ফ্যাক্টরি, এটা খেয়াল করেন, এই যে বাংলাদেশ ফ্যাক্টরি, দেখেন ডিএক্সএন বাংলাদেশ ফ্যাক্টরি। এটা কোথায় অবস্থিত জানেন আপনারা? এটা কোথায়? গাজীপুর। ডিএক্সএন বাংলাদেশের ফ্যাক্টরি কোথায়? গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা, মাওনা ইউনিয়ন, ট্যাংরা বাজার। এর থেকে বেশি ইনফরমেশন লাগলেও দিয়ে দিব, সমস্যা নেই। আসেন, এটা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার, আমাদের হেড অফিস, সেলাঙ্গরে, মালয়েশিয়া সেলাঙ্গরে অবস্থিত। এই বিল্ডিংটা তৈরি করতে মালয়েশিয়ান 300 মিলিয়ন রিঙ্গিত খরচ করেছে কোম্পানি। এটা হেড অফিস, হেডকোয়ার্টার, টোটাল ওয়ার্ল্ডের হেডকোয়ার্টার এটা। মালয়েশিয়ান 300 মিলিয়ন রিঙ্গিত খরচ করে এই ভবনটা তৈরি করছে। আপনারা গুগল করেন যে ডিএক্সএন সাইবার ভ্যালি বা হেডকোয়ার্টার, এইটা চলে আসবে, পাবেন এটা। এবং এই বিল্ডিং এর উপরে কোম্পানির 2024 একটা অ্যাওয়ার্ড পেয়েছে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছ থেকে। এটা প্রত্যেক বছর একটা অ্যাওয়ার্ড দেয়, যাদের এই স্থাপনা পরিবেশ বান্ধব হয়, দেখতে সুন্দর, হ্যাঁ, এবং কোয়ালিটিফুল, আপনার পরিবেশ বান্ধব হয়, বা দেখা যাচ্ছে আপনার আহ, ভূমিকম্প মেনটেন করে যেই বিল্ডিং গুলো হয়, যে ভূমিকম্প থেকে রক্ষা পাবে, সেই ঝুঁকি নাই, এই ধরনের সবকিছু তথ্য, যে বিষয়গুলো থাকে তথ্যপত্র, এগুলোর উপরে ভিত্তি করে মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা অ্যাওয়ার্ড দেয়, যে অ্যাওয়ার্ডটাকে বলা হয় পাম অ্যাওয়ার্ড। কি অ্যাওয়ার্ড? পাম অ্যাওয়ার্ড। এরা আর্কিটেক্টের উপরে দেয়। 2024-এ আমাদের এই সাইবার ভ্যালির উপরে, এই যে দেখেন ডিএক্সএন সাইবার ভ্যালি, এটা মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা অ্যাওয়ার্ড, যারা মালয়েশিয়াতে থাকেন তারা জানেন। ডিএক্সএন সাইবার ভ্যালি, এই যে দেখেন, এই যে এইটার উপরে ভিত্তি করে এই অ্যাওয়ার্ডটা পাইছে 2024-এ। ভাই, ডিএক্সএন কত বড় মাপের কোম্পানি,
আপনার কোনো ধারণাই নাই, আপনি মনে করেন শুধু আইডিটাই মনে হয় ডিএক্সএন, আপনার কোনো ধারণাই নাই। আসেন এইটা যদি আপনাদেরকে দেখাই, এটা কি বলেন তো? এটা একটা দ্বীপ। একটা কি দ্বীপ? কোথায়? লাঙ্কাওয়েতে, মালয়েশিয়া লাঙ্কাওয়েতে একটা দ্বীপ, এটা মালয়েশিয়াতে অবস্থিত লাঙ্কাওয়ে দ্বীপ। ডিএক্সএন তারা কত বড় মাপের কোম্পানি ডিএক্সএন যে মালয়েশিয়াতে একটা দ্বীপ কিনে নিছে। আপনি বুঝেন, এই দ্বীপটা ডিএক্সএন এর নিজস্ব দ্বীপ। এইটা শুনলে আবার মনে করবেন যে স্যার মনে হয় সাহাবাজি করতেছে। না ভাই, আপনি গুগল করেন, আপনি ইনফরমেশন নেন, স্টাডি করেন, জানেন, শুনেন, মালয়েশিয়াতে যারা আছেন খোঁজ খবর নেন। লাঙ্কাওতে একটা দ্বীপ কোম্পানি কিনে নিছে, তাহলে ডিএক্সএন কোন মাপের কোম্পানি, কত বড় কোম্পানি? আপনি চিন্তা করেন যে একটা দ্বীপ কিনে নিছে। এবং এই দ্বীপে যারা বিভিন্ন দেশ থেকে, যেহেতু ডিএক্সএন মালয়েশিয়ান কোম্পানি, মালয়েশিয়াতে ঘুরতে যায়, ফ্যাক্টরি দেখতে যায়, যারা ডিএক্সএন এর লিডাররা যাবে তারা এই দ্বীপে ঘুরবে, ডিএক্সএন এর নিজস্ব দ্বীপে ঘুরবে। তাহলে ডিএক্সএন চিন্তা করছে কি, আমার লিডাররা বিশ্বে 1,90,00,000 লিডার আছে, আজিজুল হাকিম আছে বাংলাদেশে, রাজবাড়িতে আকরাম হোসাইন আছে, হ্যাঁ সাহেল আহমেদ আছে মৌলভীবাজার, বিভিন্ন জায়গায় আব্দুল্লাহ আছে কুমিল্লায়, শাহাবুদ্দিন আছে চাঁদপুর, নাজমুল কবির আছেন চুয়াডাঙ্গা। এই যে বিভিন্ন জায়গা থেকে যারা আসবে আমার এই মালয়েশিয়াতে ফ্যাক্টরি ভিজিট করতে, কোম্পানি, নিজস্ব কোম্পানি দেখতে আসবে, তারা এই লাঙ্কাওয়ে দ্বীপে, ডিএক্সএন এর নিজস্ব দ্বীপে তারা ঘোরাঘুরি করবে, ঘোরাফেরা করবে, তারা এখানে ভ্রমণ করবে। তার মানে ডিএক্সএন কেমন কোম্পানি চিন্তা করেন। এটা কি শুধু সফটওয়্যার ভিত্তিক কোম্পানি? জাস্ট থিঙ্ক। আসেন, এই যে আমাদের বিশ্বের কোথায় কোথায় অফিস আছে, ব্রাঞ্চ আছে, এখানে এগুলো তথ্য দেওয়া আছে। এখানে ডিএক্সএন কত বড় কোম্পানি, জাস্ট বুঝছেন আপনারা, ফিল করেন। আসেন, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট করেন। আসেন, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের যে মেম্বারশিপটা নেওয়া। আমি জাস্ট একটা দেখালাম, ডিএক্সএন যে ডাইরেক্ট সেলিং এর অধীনে, তার একটা ইনফরমেশন, এই যে ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়া, ডাব্লিউএফডিএস এর অধীনে। এবং এই যে ডিএক্সএন, এই যে দেখেন ডিএক্সএন প্রপার্টি, এই যে ডিএক্সএন, মানে ডিএক্সএন কি করেছে, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন থেকে, এই যে ডিএক্সএন মার্কেটিং এসডিএন বিএইচডি ইজ এ মেম্বার অফ দ্য ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়া। অর্থাৎ ডিএক্সএন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ মালয়েশিয়ার অধীনে, মালয়েশিয়া থেকে সার্টিফিকেট নিয়েছে। আবার এইটা আবার ডাব্লিউএফডিএস এর অধীনে। আমি একটা দেশেরটা দেখাইলাম, সবগুলো এখানে আনা সম্ভব না। আচ্ছা, এই যে আমাদের কিছু সার্টিফিকেট, অনেকেই বলে ডিএক্সএন হালাল বিজনেস নাকি হারাম, বাংলাদেশে চাইলেই ফতোয়া দেওয়া যায়, ইউটিউবে ঢুকবেন ফতোয়ার অভাব নাই। কিন্তু বিশ্বের বড় বড় ফিকা বোর্ড থেকে দেখেন, বড় বড় ফিকা বোর্ড থেকে সার্টিফিকেট নেওয়া, হালাল নাকি হারাম, এই সার্টিফিকেট গুলো নেওয়া আছে। চাইলেই ফতোয়া দেওয়া যায় না যে সমস্ত দেশে, সেখানে গবেষণা করে একটা বিজনেস সম্পর্কে জেনে বুঝে। ভাই, বাংলাদেশে অনেক আলেমুলামা আছে, আমি সবাইকে সম্মান করে বলতেছি, মানে একটা বিষয় সম্পর্কে না জেনে না বুঝে যেই লোকটা ডিএক্সএন কে হারাম ফতোয়া দিল, আপনি তারে গিয়ে জিজ্ঞেস করবেন যে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান কি, কয় পার্সেন্ট বন্টন করে, কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট দেয় না। তাহলে যেই লোক সম্পূর্ণ না জেনে ফতোয়া দিল, তার ফতোয়া কিভাবে গ্রান্টেড হয়? দেখেন, এই যে আমাদের মার্কেটিং প্ল্যানের উপরে গবেষণা করে দুবাই ফিকা বোর্ড থেকে ফতোয়া দেওয়া আছে, তার মানে এরা গবেষণা করে ফতোয়া দিচ্ছে। দেখেন এই যে 6%, এই যে পিবি, কত পিবিতে কত পার্সেন্ট, দেখেন এই যে পয়েন্টের উপরে, দেখেন খেয়াল করছেন? এবং লিখিত ফতোয়া, হস্তলিখিত ফতোয়া, সিগনেচার সহ ফতোয়া দিতে হয় হস্তলিখিত, দুবাই ফিকা বোর্ড থেকে, এই যে গবেষণা করে তারপরে তারা ফতোয়া দিয়েছে। আসেন, এবং এই যে বলছিলাম যে বাংলাদেশে কোনো ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন নাই, কি নাই? ডাইরেক্ট সেলিং এর কোনো অ্যাসোসিয়েশন নাই, তাহলে বাংলাদেশে কোম্পানি বিজনেস করতেছে গভর্নমেন্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে। দেখেন এই যে এটার কিছু পেপারস, হুম, বাংলাদেশ সরকার থেকে অনুমতি নিয়ে বিজনেস করতেছে। আসেন, এটা আমার বিজনেস সেন্টার, আমার এখন বর্তমান বিজনেস পার্টনার 16,826। আপনাদেরকে সবসময় শেয়ার করি 16,000 কাস্টমার, 16,000 কাস্টমার। এই যে দেখেন 16,600, 16,826। এর ভিতরে ডিস্ট্রিবিউটর আছে 16,085, স্টার এজেন্ট আছে 732, স্টার রুবি আছে 4 জন, স্টার ডায়মন্ড আছে 5 জন। ওকে, আসেন আপনাদেরকে একটা মজার স্টোরি শেয়ার করি। ডিএক্সএন একটা রিয়েল কোম্পানি, কেমন কোম্পানি তার একটা দৃষ্টান্ত নিয়ে যান। দেখেন, আমরা জানি প্রত্যেক মাসে আমাদেরকে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এরকম সময় আমাদেরকে ইনকাম দেয়। তো এইটা 2024 সালের আমার একটা ইনকামের চেক, একটা স্টেটমেন্ট, যেটা ডিএক্সএন প্রত্যেক মাসে আমাদের এই চেক দেয়। 8 তারিখ 7 মাস 2024, অর্থাৎ 7 মানে জুলাই, জুলাই মাসের 8 তারিখে চেকটা আমি পাইছি 2024 সালে, এই বছর না। ব্যাংক এশিয়ার চেক, আজিজুল হাকিম, 47,254 টাকা। এটা এই যে ডিএক্সএন এর ফাইন্যান্স ম্যানেজার, এই যে দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ডিএক্সএন এর বাংলাদেশে অফিসিয়াল নেম কিন্তু জানেন আপনারা, এটা জেনে রাখতে হবে। যেমন প্রত্যেক দেশে ইন্টারন্যাশনাল কোম্পানির প্রত্যেক দেশে আলাদা আলাদা নাম থাকে। যেমন ইউনিলিভার একটা কোম্পানি, কিন্তু আপনারা কি ইউনিলিভার বাংলাদেশের নাম জানেন? বাংলাদেশের নাম কিন্তু আলাদা। ইউনিলিভার বিশ্বব্যাপী নাম, কিন্তু বাংলাদেশের নাম ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। এবং প্রত্যেক ফরেন কোম্পানি বাংলাদেশে বিজনেস করতে হলে বাংলাদেশ নামটা থাকতে হবে। তো ডিএক্সএন বাংলাদেশে কি নামে বিজনেস করে?
দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, এটা সিস্টেম, প্রত্যেক কোম্পানির এই বাংলাদেশ শব্দটা জুড়ে দিতে হবে। তো এই যে দেখেন নিচে লেখা আছে দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, ফাইন্যান্স ম্যানেজারের স্বাক্ষর এটা, আজিজুল হাকিম আমার নাম লেখা আছে। এই যে 8/7/2024। আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাই, 47,254 টাকা ইনকাম ছিল কবে, 24 সালের, পাইছি কবে, 24 সালের 7 মাসে, অর্থাৎ জুলাই মাসে। মজার বিষয় হলো তার এই যে জুলাই, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাত্র 9 মাস পরে, অর্থাৎ 9 মাস পরে 2025-এর এপ্রিল 4, দেখেন 9/4/2025, 9/4/2025, পরবর্তী বছর, এই যে আমার 1 মাস আগের ইনকাম, এটা আজিজুল হাকিম ইনকাম কত, 81,680 টাকা। তাহলে 9 মাস আগে যেই কোম্পানিতে ইনকাম থাকে 47,000 টাকা, 9 মাসের ব্যবধানে সেটা প্রমোশন হয়ে বেড়ে চলে যায় 81,000 টাকায়। এখানে ইনকামটা কিন্তু আরো বেশি, মূলত আমার ইনকাম 81,000 না, 90,000 টাকার উপরে, 10% ট্যাক্স কাটছে, এখানেও ইনকাম আরো বেশি, ট্যাক্সেরটা চেকে আসে না। আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, কোন চাকরিতে কি ভাই 1 বছরের ভিতরে ডাবল হয় ইনকাম? 1 বছর আগে 40,000, সেটা হয়ে গেছে আপনার 80,000, এটা হয়? 1 বছরে সর্বোচ্চ 5,000 টাকা আপনার প্রমোশন হইতে পারে, সর্বোচ্চ 5,000 টাকা বাড়তে পারে। বাট ডিএক্সএন একটা রিয়েল কোম্পানি, যেখানে আপনি যদি পরিশ্রম করেন কোম্পানি আপনাকে ঠকাবে না। আমি পরিশ্রম করছি, 9 মাস আগে আমার ইনকাম ছিল 47,000 টাকা, সেই 9 মাস পরে আমার ইনকাম হয়ে গেছে 81,000 টাকা। তারিখ দেখেন। তাহলে চাকরিতে এটা সম্ভব না। আজকে যারা আমাকে প্রশ্ন করে তুমি পড়ালেখা করতেছো, চাকরি বাকরি করবা, আমার প্রশ্ন তাদের কাছে, আমি পড়ালেখা করে চাকরি বাকরি করলে আমার ইনকামকে আমি 9 মাসে দ্বিগুণ করতে পারবো, বা ডিএক্সএন এ পারবো? সো আসেন আমরা দেখেন, খুব মজার একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমাদের সাহেল ভাই আমার সাথে দেখেন বসে আছে, সাহেল আহমেদ। উনি আমরা জানি অসুস্থ, অনেকেই চিনেন তাকে, অনেকেই চিনেন না, একটু দেখেন। সাহেল ভাই হাঁটাচলা করতে পারেন, ওনার বাড়ি মৌলভীবাজার, সিলেট, হুইল চেয়ারে বসে আছে। তো এই সাহেল ভাইয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। সাহেল ভাই বিজনেস করে আমাদের সাথে, দেখেন আমরা তো বিজনেসটা করি অনলাইন, এই যে আপনারা কি আমাকে দেখতেছেন, আমি যে এখন কথা বলতেছি আপনারা কি আমাকে দেখতেছেন, আমি কি ভিডিওতে আসছি না? তার মানে আমরা তো বিজনেসটা এভাবেই করি, ফোনেই কথা বলি, ফোনেই মিটিং করাই, ট্রেনিং করাই। তো সাহেল ভাই যখন বিজনেসটা শুরু করছে আমাদের সাথে, ঠিক এরকম উনি ফোনে কথা বলে আমাদের সাথে, খুব চমৎকার একজন লিডার, ভালো কথা বলে। তার কথা শুনে বোঝা যায় না যে সে অসুস্থ। সে কথা বলতেছে, বিজনেস করতেছে, মিটিং করতেছে, ট্রেনিং করতেছে, ট্রেনিং করাচ্ছে, খুব চমৎকার বিজনেস করতেছে, স্টার এজেন্ট হয়েছে, স্টার রুবি হয়েছে, ডায়মন্ড হয়েছে, খুব ভালো বিজনেস করতেছে আমাদের সাথে মিলেমিশে, আমার সাথে খুব ভালো সম্পর্ক। তো এখন ডায়মন্ডও হয়েছে, আমিও ডায়মন্ড, উনিও ডায়মন্ড, আমরা একসাথে ডায়মন্ড হয়েছি। সাহেল ভাই আমি একসাথে ডায়মন্ড হয়েছি, সেও 50-60টা দেশ থেকে ইনকাম করে, আমিও করি। তো এখন ডায়মন্ড হওয়ার পরে উনিও ডায়মন্ড, আমিও ডায়মন্ড, এই ডায়মন্ডদেরকে কোম্পানি সেলিব্রেশন দেবে, একটা প্রোগ্রাম করবে ফেনীতে, কোথায়, চিটাগাং, ফেনী। ফেনীতে একটা ডায়মন্ড সেলিব্রেশন প্রোগ্রাম হবে। তো সাহেল ভাইয়ের বাড়ি মৌলভীবাজার, ওনার সাথে আমার দেখা হয় নাই, আমার সাথে বিজনেস করছে, আমাদের সাথে কাজ করছে, দেখা হয় নাই, শুধু অনলাইনে কথা হয়েছে। উনি আসবে মৌলভীবাজার থেকে ফেনীতে সেলিব্রেশন নিতে, আর আমি যাব রাজবাড়ী থেকে, আমার বাড়ি রাজবাড়ী, ফেনীতে। কোথায় যাব, ফেনী। তো আসছে, আমিও গেছি। দেখেন মানে কি চমৎকার একটা বিষয়। তো আমি গিয়ে সাহেল ভাইকে খুঁজতেছি, সাহেল ভাই কই, সাহেল ভাই কই, সাহেল ভাইয়ের সাথে দেখা হয় নাই এখনো। আচ্ছা এতদিন একসাথে বিজনেস করতেছি, ডায়মন্ড হয়েছে, দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, খুঁজতেছি ওনাকে আর পাই না, খুঁজে পাই না। প্রোগ্রামের হল রুমের সামনে দিয়ে ঘোরাফেরা করি, পাই না। আকরাম ভাইকে জিজ্ঞেস করলাম, বলতেছে সে অফিসে, মানে ফেনীর যেখানে প্রোগ্রাম তার পাশে অফিস আছে, আমাদের মনোদর স্যারের অফিস। তো অফিসে গেছি, অফিসে গিয়েও সাহেল ভাইকে আর খুঁজে পাই না, সাহেল ভাই কই। তো এখন আমি দরজা দিয়ে ঢুকছি, এটা অফিসের ভিতরে, এটা ফেনী অফিসের ভিতরে, তার সাথে আমার এই ছবিটা। আকরাম ভাইকে বলতেছি সাহেল ভাই কই, বলতেছে এই যে সাহেল ভাই। তখন আমি দেখলাম যে সাহেল ভাই হুইল চেয়ারে বসা। আমি তখন জানতে পারলাম যে সাহেল ভাই অসুস্থ, একটা দুর্ঘটনায় উনি অনেক আগে থেকে হাঁটাচলা করতে পারেন না। আমি তখন অবাক, সাহেল ভাই তার মানে অসুস্থ একজন ব্যক্তি, তিনি হুইল চেয়ারে বসে থাকেন, তাইলে উনি হুইল চেয়ারে বসে উনি কি এতদিন কাজ করে ডায়মন্ড হইলো? তা আমরা আমরা দেখেন আমাদের সুস্থ আছি, আমরা আমরা শারীরিক ভাবে সুস্থ, কিন্তু আমাদের মেন্টালিটিটা আমাদের প্রবলেম। আমরা আমরা পুর মাইন্ডেড, আমাদের মানসিকতা হচ্ছে দুর্বল, আমরা মানসিক ভাবে অসুস্থ, তাই আমরা ডিসিশন নিতে পারি না। বাট সাহেল ভাই উনি শারীরিক ভাবে অসুস্থ, কিন্তু উনি মানসিক ভাবে অসুস্থ না। উনি মানসিক ভাবে ওনার অবস্থান আমাদের থেকে অনেক উপরে। আমি আপনি হইলে তো এই চিন্তাই করতাম না বিজনেস করার, কিন্তু উনি এই হুইল চেয়ারে বসে উনি ডিএক্সএন থেকে ডায়মন্ড হয়েছে, মাসে 50-60 হাজার টাকা ইনকাম করছে। দেখেন ওই সময়ের একটা চেক ওনার সাথে আমার যখন সাক্ষাৎ হয় 2023, খেয়াল করেন, 20/8/2023, এই যে সাহেল আহমেদ, ব্যাংক এশিয়া, দেখেন এই যে 60,200 টাকা, দেখছেন সাহেল আহমেদ,
আরে ভাই, আপনারা যদি এরপরও ডিসিশন নিতে না পারেন, তাহলে আমি বলবো ডিএক্সএন না, পৃথিবীর কোনো প্ল্যাটফর্মেই আপনি সফল হতে পারবেন না। একজন ব্যক্তি হুইল চেয়ারে বসে উনি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করছে 50টা দেশ থেকে। জাস্ট থিঙ্ক। দেখেন, খেয়াল করেন, লেখাটা একটু পড়েন। হাতের তালুতে ভাগ্য দেখতে যেও না, ভাগ্য তাদেরও আছে যাদের হাত নাই। হাতের তালুতে ভাগ্য দেখতে যেও না। ইনি সাফায়াত, হাত নাই, তার বাড়ি ফেনীতে। ফেনীতে তার বাড়ি, হাত নাই। এই ছেলেটা বিজনেস করে ডিএক্সএল এ, স্টার এজেন্ট হয়েছে, স্টার রুবি হয়েছে, ডায়মন্ড হয়েছে। দেখেন এই যে সাফায়াতের বিজনেস সেন্টার, আপনাদের প্রত্যেকের এরকম আইডিয়া আছে, আমি কি ভুল দেখাচ্ছি? প্রত্যেকের এরকম একটা অ্যাকাউন্ট আছে, যে ছবিটা সেট করতে হয়, ছবি সেট করে নিয়েন সবাই। দেখেন এই যে স্টার ডায়মন্ড লোগোটা দেখেন, স্টার ডায়মন্ড, এই যে দেখেন স্টার ডায়মন্ড। এবং যেই মাসে স্টার ডায়মন্ড হয়েছে ওই মাসের ইনকাম এই যে 37,692 টাকা। যেই মাসে ডায়মন্ড হয়েছে 37,692 টাকা। খেয়াল করেন, এই যে চেক, এটা সাফায়াতের চেক, সাফায়াত ইসলাম খান, 2024 6, উনি জুন মাসে ডায়মন্ড হয়, 15 জুন 2024, 37,000 টাকার চেক, সাফায়াত ইসলাম, ব্যাংক এশিয়া। এখন আমি কি ভাই সাফায়াতের কাছে বা এই যে আমাদের সাহেল ভাইয়ের কাছে আমি কি প্রত্যেক মাসে বলতে পারি আপনার চেকটা দেন, আপনার চেকের ছবিটা দেন? এটা কি চাওয়া যায়? আমি এক এক মাসেরটা জাস্ট আপনাদেরকে দেখাইলাম। তার মানে একজন ব্যক্তির হাত নাই, অসুস্থ, কিন্তু উনি মানসিক ভাবে অসুস্থ না। উনি মানসিক ভাবে আমাদের থেকে অনেক 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 উপরে অবস্থান করেন, যার কারণে উনি আজকে দেখেন ওই জায়গা থেকে ডিসিশন নিয়ে আজকে উনি সফল, সাকসেসফুল। এবং উনি, ওনার কিন্তু একটা ভিডিও আছে, উনি মোবাইল কিভাবে টিপেন, মোবাইল কিভাবে চালান, আমরা কিন্তু ভিডিওটা দেখছি, তাই না? সো ডিসিশন নিতে হবে। আসেন, ইসমাইল ভাই মারা গেছে, এই ভদ্রলোক পৃথিবীতে নাই। আমাদের ইসমাইল ভাই পৃথিবীতে নাই, উনি মারা গেছেন 2022-এ। উনি মারা গেছে, আমি যখন বিজনেস শুরু করি তার কিছুদিন পরে উনি মারা যায়। এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আমাদের শাহাবুদ্দিন ভাই যে পজিশনে আছেন এক্সিকিউটিভ ডায়মন্ড, উনি সেম পজিশনে আছেন, ডিএক্সএন এর 4 নাম্বার পজিশন। তো উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, ইসমাইল ভাই। বাট উনি মারা যাওয়ার পরে দেখেন, উনি মারা যাওয়ার পরে ওনার ফ্যামিলি প্রত্যেক মাসে ইনকাম পায়। এইটা হলো ইসমাইল ভাইয়ের ছেলে এবং তার মেয়ে। দেখেন এই যে ওনার চেকটা দেখায় আপনাদেরকে, দেখেন উনি মারা গেছে, উনি মারা গেছে হচ্ছে এপ্রিল মাসে। যেই মাসে মারা গেছে তার পরের মাসের ইনকাম দেখেন। আমিও বিজনেস শুরু করি, এরপরে শুনি যে আম, আহ, ইয়া ইসমাইল ভাই মারা গেছে। আমি শুরু করছি মার্চ মাসে, আমি বিজনেস শুরু করছি মার্চ মাসে। আমি বিজনেস শুরু করার পর পরই শুনলাম ডিএক্সএন এর একজন বড় লিডার মারা গেছে, আকরাম বাড়ি থেকে শুনলাম, আমি ভালোভাবে চিনতাম না। তো উনি মারা গেছে, আমি দেখেন এই বিষয়গুলো দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি ইসমাইল ভাই মারা গেছে, অথচ উনি এপ্রিল মাসে মারা যায়, আমার স্পষ্ট মনে আছে। মে মাসের ইনকাম দেখেন, এই যে 26/5/2022, দেখেন উনি মারা যাওয়ার পরের মাসের ইনকাম, যেই মাসে মারা গেছে উনি, সেই পরের মাসে ওনার ইনকাম কত, 77,448 টাকা। দেখেন এই যে উনি মারা গেছে, ওনার ওয়াইফের নামে, ভাবির নামে নমিনি করা। দেখেন ইয়াসমিনা, ইয়াসমিনারা পপি, ভাবির নামে টাকাটা চলে আসছে। খেয়াল করছেন, উনি পৃথিবীতে নাই, ওনার ওয়াইফের নামে চেকটা চলে আসছে 77,448 টাকা। প্রত্যেক মাসে এই টাইপের ইনকাম পাচ্ছি। তার মানে ডিএক্সএন এমন এক কোম্পানি যে আপনি মারা গেলেও আপনার কাস্টমার মারা যাবে না। এই যে দেখেন, এই যে আমার আমার এই যে 16,000 কাস্টমার, এই যে 16,826, আচ্ছা আমি যদি মারা যাই এই ব্যক্তিগুলো কি মারা যাবে? মারা যাবে বলেন? এরা প্রোডাক্ট পারচেস করবে, সেম আমার ইনকাম আসবে, আমার ইনকাম আসবে, আমার মায়ের নামে নমিনি করা আছে, এইটা ডিএক্সএন। আসেন, শাহাদত ভাই, ওনার ভিডিও আমরা অনেক দেখছি, শাহাদত ভাইয়ের ভিডিও আমরা অনেক দেখছি, অনেক দেখছি, অনেক ইউটিউবে ওনার ভিডিও দেখছি। বাট উনি দুবাই প্রবাসী ছিলেন। 2020 সালের মে মাসে উনি মারা গেছেন কোভিড আক্রান্ত হয়ে, করোনা ভাইরাসে মারা গেছে। কিভাবে? করোনা ভাইরাসে, কোভিড আক্রান্ত হয়ে উনি মারা গেছে। বাট ওনার ইনকাম দেখেন, মারা গেছে 2020-এ। এইটা এইটা 2022-এর, হ্যাঁ খুব সম্ভবত 2022, হ্যাঁ এই যে 22-এর 11/7/2022-এর একটা স্টেটমেন্ট দেখেন। এই যে সব থেকে নিচে দেখেন, খেয়াল করেন, সব থেকে নিচে এই যে দেখেন ওনার ইনকাম 3,921 দেরহাম। এটা দুবাইয়ের হিসাবে, যেহেতু উনি দুবাইয়ের লিডার ছিলেন, ওনারটা বাংলাদেশের চেক হবে না, কারণ উনি দুবাইতে বিজনেস করতেন, দুবাই ডিএক্সএন ম্যানেজমেন্টের অধীনে। এটা দুবাইয়ের চেক, 3,921 দেরহাম, তার মানে বাংলায় প্রায় 1 লক্ষ টাকা। এটা কবেকার ইনকাম? 2022-এ। প্রত্যেক মাসে উনি এই ইনকাম পায়। বিশাল বড় টিম রেখে গেছেন, ওনার টিমে কাজ করেন এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, যে সৈকত লিডার আছে একজন, অনেক বড় বড় লিডাররা ওনার হাতে করা তৈরি, বিশাল বড় টিম রেখে গেছে। তার টিম কাজ করতেছে, তার টিমের ব্যক্তিরা প্রোডাক্ট ইউজ করতেছে, উনি ইনকাম পাচ্ছে। এটা 2022-এর, বাট এখন ওনার ইনকাম 2 লক্ষ টাকার উপরে। সেদিন একটা চেক দেখলাম 2 লক্ষ টাকার উপর ইনকাম, এটা তখনকার 2022-এর। দেখেন আমি যে জিনিসগুলো দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা জাস্ট আপনার সাথে শেয়ার করতেছি, শাহাদুত ভাইয়ের ইনকাম। এই যে ব্যক্তিগুলো যাদেরকে দেখতেছেন, এরা 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 পৃথিবীতে নাই কেউ, এরা পৃথিবীতে নাই। এই যে আমাদের শাহাদুত ভাই, এই যে ইনি হচ্ছেন শাহাদুত ভাই, খেয়াল করেন, ইনি শাহাদুত ভাই। এই যে ইসমাইল ভাই, আমাদের দুইজন লিডার,
বাংলাদেশের শাহাদুত ভাই, ইসমাইল ভাই এবং আরো যাদেরকে দেখতেছেন, এরা আজকে পৃথিবীতে নাই, বাট এরা প্রত্যেকেই সফল। পৃথিবীতে না থাকলেও এদের ফ্যামিলি ডিএক্সএন থেকে ইনকাম পাচ্ছে, আমাদের গর্ব এরা, আমাদের জন্য দৃষ্টান্ত এরা। এটা কে বলেন? শাহজাহান স্যার, আমাদের সকলের মেন্টর, আমাদের লিডার শাহজাহান স্যার, যার নেতৃত্বে আমরা বিজনেস করছি। শাহজাহান স্যারের একটা ইনকাম দেখেন, এটা 2021-এর 7 অক্টোবর 2021। তো 2021 ওই সময়ের ওনার একটা ইনকামের স্টেটমেন্ট দেখেন, এই যে 30,913 দেরহাম AED। এই যে খেয়াল করেন, শাহজাহান স্যার কিন্তু দুবাইয়ের লিডার, ওনার আইডি দুবাইতে, উনি বাংলাদেশে থাকে, বাংলাদেশি হইলেও ওনার বিজনেস, উনি দুবাই ম্যানেজমেন্টের অধীনে ওনার আইডিটা মূলত এই যে AED, খেয়াল করছেন? অর্থাৎ এটা দুবাইয়ের হিসাবে 30,913 দেরহাম, বাংলায় যদি কনভার্ট করেন তখনকার হিসাবে 2021-এর কথা বলতেছি, 10 লক্ষ টাকার উপরে। ভাই কেন হবে না আমাকে বুঝান। শাহজাহান স্যার 2006 সাল থেকে ডিএক্সএন সিস্টেমে আছেন, বিজনেস করতেছেন আজ 19 বছর। এই রে ভাই, আপনি যদি ডিএক্সএন 19 বছর করেন, আপনার ইনকামও 10 লক্ষ টাকা হবে, বিশ্বাস কেন হবে না বলেন? আমি 3 বছর করে যদি আমার 1 লক্ষ টাকা ইনকাম হয়, তাহলে আমি 19 বছর করলে আমি শাহজাহান স্যারের থেকে বেশি ইনকাম করব। কারণ শাহজাহান স্যারের সময় প্রযুক্তি ছিল না, টেকনোলজি ছিল না, জুম মিটিং ছিল না। মাসে একবার করে উনি 2006 সালে মক্কায় থাকতেন, মাসে একবার উনি অফিসে মিটিং করতেন, আর আমরা প্রতিদিন মিটিং করি, প্রতিদিন ট্রেনিং করি। তাহলে উনি 19 বছরে 10 লক্ষ টাকা ইনকাম আসলে আমরা তো 20 লক্ষ টাকা ইনকামে যাওয়া উচিত। এবং ওনার কাস্টমার 3 লক্ষ, ওনার টিমের মেম্বার, চিন্তা করেন। ফাইনালি কথা হলো ভাই, বিশ্বাসটা ইম্পর্টেন্ট। একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি বিশ্বাস না করলেও এটা সত্য, আপনি বিশ্বাস করলেও সত্য। ডিসিশন ইজ ইয়োর্স। দেখেন, মানুষ আপনাকে দেখে হাসবে, মানুষ আপনাকে দেখে হাসবে, অনেক কথা বলবে। আপনাদের আশপাশে এরকম ব্যক্তি আছে না, সাবান বিক্রি করেন এই জন্য আপনাকে কটাক্ষ করে, হকার বলে, টুথপেস্ট বিক্রি করেন দাঁতের ডাক্তার বলে, আপনি মাসাজ অয়েল বিক্রি করেন এই জন্য আপনাদের কবিরাজ বলে। এই ধরনের কথোপকথন আপনাদের করবে, আমাকেও করছে ভাই। আমি যখন বিজনেস শুরু করছি আমাকে অনেক কথা বলছে, পাগল বলছে, হাসি ঠাট্টা করছে। হ্যাঁ, তুমি শিক্ষিত হলা, চাকরি বাকরি করবা, সাবান টুথপেস্ট নিয়ে বিজনেস করো। একটা মজার স্টোরি শেয়ার করি আপনাদের সাথে। এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ির সাথে, এই যে বট গাছ, এই ডান পাশে আমার বাড়ি, বট গাছ। অনেক সময় আমার কাছ থেকে শুনেছেন, আমি বট গাছের নিচে ঠিক এই জায়গায় একটা মাচালি ছিল, এই জায়গায় মোটরসাইকেলের সামনে। এই মাচালে বসে বসে, মাচালি বুঝেন, ওই যে বাঁশের বাতা দিয়ে বানায় মাচালি। তো এইখানে এই এই পাশটা বিল, বাতাস আসে, এই পাশ থেকে খুব সুন্দর বাতাস আসে। তো আমি এখানে বসে বসে ফোনে কথা বলতাম, বিজনেসের কথা বলতাম, মিটিং করতাম, ট্রেনিং করতাম, সারাদিন মিটিং, টিম মিটিং, গ্রুপ মিটিং, বিজনেস পার্টনারদের সাথে কথা বলা প্রতিদিন। এখন আমাদের বিজনেসটা তো কথার উপরে, তাই না? মানে কথা না বললে তো আমাদের বিজনেস হয় না। তাহলে কথা বলতাম, এখন সারাদিন এখানে কথা বলি। আর আমার এলাকা দিয়ে যে সমস্ত লোকজন যাতায়াত করতো, যাওয়া আসা করতো, সবাই আমাকে দেখতো আর মিট মিট করে হাসতো। এই বট গাছের নিচে বসে ফোনে কথা বলে বলে আমি 2 মাস 6 দিন স্টার এজেন্ট হয়েছি। স্টার এজেন্ট হওয়ার পরে দেখি কিছু ব্যক্তি আমারে, হ্যাঁ, নাম দিয়ে দিছে বটতলার পাগল। আরে আল্লাহ, এ কি এক মুসিবতে পড়লাম। জুনিয়র নাই, সিনিয়র নাই, সমবয়সী নাই, যেই দেখে বটতলার পাগল বলে। কেন বলে? ওই যে বট গাছের নিচে বসে ফোনে বক বক করি দিন ভরে, যে যাই সেই দেখে। তো দেখলাম যে না, এইভাবে বটতলার পাগল নাম দিয়ে দিছে, এতে তো চলে না, এটা তো চেঞ্জ করার দরকার, কি করা যায়? তখন এইটা হলো বাড়ির, আমার বাড়ির রাস্তার পাশ, বটতলা। কিন্তু চকের পাশ, যেটা মাঠ, চকের মাঠ, চকের পাশে আছে খেজুর গাছ। দেখেন, এই খেজুর গাছটা আমার বাড়ির সামনে, চকের পাশে। তখন আমি এই খেজুর গাছের নিচে বসা শুরু করলাম, এবং এইখানে আকরাম ভাই আসতো, আমার সাথে দেখা করতো, সাক্ষাৎ করতো। আমি তখন বিজনেসে নতুন। তো আকরাম ভাইয়ের আমার বাড়ি 4-5 কিলোমিটার, 3-4 কিলোমিটার দূরত্ব। তো উনি আসতো, আমার সাথে সাক্ষাৎ করতো, বসতো, গল্প করতো। এবং ওনার মুখস্থ ছিল যে আমি এখানে থাকি, আমার আস্থানা এখানে, আমি এখানে চেয়ার পেতে বসতাম। আকরাম ভাই এসে আমার বাড়ি না ঢুকে খেজুর গাছ তলায় চলে আসতো, জানে আমি এখানে আছি, দেখা করতো। তো এই খেজুর গাছের নিচে বসে কথা বলা শুরু করলাম, এইখানে বসে স্টার রুবি হয়ে গেছি, খেজুর গাছের নিচে বসে। এখন এই খেজুর গাছের এই পাশে, এই যে এই পাশটা এক বাড়ি আছে। এই বাড়ির এক চাচি আমার মায়ের কাছে গিয়ে একদিন বলতেছে যে, ছেলে যেই হারে ফোনে কথা বলা শুরু করছে, এ তো প্রেম টেম করতেছে, তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, মেয়ে কিন্তু বাড়ি উঠে আসবে। এখন বট গাছের নিচে ছিলাম ভাই, এইখানে নাম দিছে বটতলার পাগল, সবাই মিটমিট করে হাসে। বাধ্য হয়ে গেছি খেজুর গাছের নিচে। এইখানে যাওয়ার পরে এখন গ্রামের চাষিরা বলে আমি প্রেম করতেছি। কি এক মুসিবতে পড়লাম, কি করা যায়? আমি চিন্তা করলাম যে না, এইভাবে জায়গা পরিবর্তন করে লাভ হবে না। বরং একটা কথা আছে, সাকসেস ইজ দ্য বিগেস্ট রিভেঞ্জ, সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ। আমাকে সফল হতে হবে। আমি এরপর স্টার ডায়মন্ড হইলাম। স্টার ডায়মন্ড হয়ে আমার প্রথম মাসের ইনকাম যখন আমি পাবলিশ করি, আমার প্রথম মাস ইনকাম ছিল ডায়মন্ড হওয়ার পরে 49,944 টাকা। ফেসবুকে দেখাই। তখন এই যে যেই চাচি, যেই বাড়ির পাশের যেই চাচি আমার এই কথা বলছিল, সেই চাচি আবার আমার এক আন্টির কাছে গিয়ে বলতেছে যে আজিজুলের মতো একটা ছেলে পাইতাম তাহলে মেয়ে বিয়ে দিতাম। কথা বুঝছেন নি?
অর্থাৎ কি, সফলতা আপনার প্রতিশোধ নিয়ে নেবে। দেখেন ভাই, পৃথিবীর কোনো কাজ ছোট না। আমার আর দুইটা স্লাইড আছে, আমি শেষ করে দিব। পৃথিবীর কোনো কাজ ছোট না। আপনি কি কাজ করতেছেন এটা ডাজেন্ট ম্যাটার। পৃথিবীতে এমন বারবার আছে যারা চুল কাটে, আপনাদের ভাষায় যাদেরকে নাপিত বলেন আপনারা। আপনাকে যদি বলা হয় আপনি সেলুনের দোকান দেন, আপনি দিবেন না, নিজেকে ছোট মনে করবেন। বাট পৃথিবীতে এমন নাপিত আছে যাদের কাছে চুল কাটাইতে আপনার 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগবে, তাদের কাছে চুল কাটাইতে হলে 10 লক্ষ টাকা তার চার্জ হবে। তাহলে তার মানে তারা এই চুল কাটার উপরে, তারা এই চুল কাটার উপরে কি পরিমাণ দক্ষতা অর্জন করছে যে 6 মাস আগে থেকে সিরিয়াল দেওয়া লাগে, চিন্তা করেন। আসেন, ইনিকে ইনিকে বলেন। দেখেন, উনি হচ্ছেন কেএফসির প্রতিষ্ঠাতা। কেএফসি একটা চিকেন দিয়ে একটা ফ্রাই তৈরি করছে, আমরা জানি। আমি আপনি যদি হইতাম ভাই, আমি অনার্স পাস, আমি কি রাঁধুনির কাজ করব? আমি বাবুর্চির কাজ করব, গ্রামের অনুষ্ঠানে রান্না করে রাঁধুনি, নিজেকে ছোট করে দেখতাম। বাট এই কেএফসির প্রতিষ্ঠাতা, উনি একটা চিকেন ফ্রাই তৈরি করে, উনি কি করছে, বিশ্বে সাকসেসফুল হয়েছে, উনি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেখেন, এই ভদ্রলোককে আমরা চিনি। ইনি কে? তুরস্কের একজন আইসক্রিম বিক্রেতা। আজকে আপনাকে যদি বলা হয় আপনার গ্রামের পাশে যে স্কুল আছে, হাই স্কুলের পাশে আপনি একটা আইসক্রিমের দোকান দিবেন, আপনি তো ভাই ইগো নিয়ে ভরা আপনার শরীর, আপনি বলবেন যে নো, আমি বিএ পাস, এমএ পাস, হ্যাঁ আমার দ্বারা সম্ভব, হাই স্কুলের মেয়েদের সামনে আমি আইসক্রিম বিক্রি করব, অসম্ভব। অথচ দেখেন এই ব্যক্তি এই আইসক্রিম বিক্রি করে, এই ভদ্রলোক কি করছে, আইসক্রিম বিক্রি করে উনি সারা বিশ্বকে নাচায়া দিছে। তুরস্কে বসে বসে আইসক্রিম বিক্রি করে সারা পৃথিবীকে উনি নাচায়া দিছে। তার মানে আপনি কি কাজ করতেছেন ডাজেন্ট ম্যাটার, কাজটা আপনি কিভাবে করছেন, দিস ইজ দ্য ফ্যাক্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। কি কাজ করতেছেন এটা যায় আসে না, আপনি কাজটা কিভাবে করতেছেন এটা মোস্ট ইম্পর্টেন্ট। আসেন, দেখেন, কোর ব্যাংক, এটাকে বলে আমরা কি, কোর ব্যাংক, অর্থাৎ ওর কাছে পৃথিবীটাই যে এতটুকু, মানে ওর কাছে পৃথিবীটা এই যে এতটুকু, ও ওইটুকু দেখতেছে, ওইটুকু ওর কাছে পৃথিবী মনে হচ্ছে। আমরা যারা এই কোর ব্যাংকের মতো চিন্তা ভাবনা করি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের অ্যাটিটিউড যাদের এতটুকু, আমরা পৃথিবীটাকে ঠিক এতটুকু দেখতেছি যে এতটুকু। ওই মানধাত্তার আমলে পড়ে আছি, সেই মানধাত্তার আমলে বাপ দাদা যা করে গেছে আমার তাই করা লাগবে। পৃথিবী যে আধুনিক হচ্ছে, পৃথিবীতে পরিবর্তন হচ্ছে, এখন যে বাংলাদেশে বসে ঘরে বসে ডিএক্সএন সিস্টেমে বিশ্বের 55টা কান্ট্রি থেকে আজিজুল হাকিমের মতো ইনকাম করা সম্ভব, এই চিন্তা ভাবনা ওদের নাই। কেন নাই? কারণ ওরা হচ্ছে কুয়োর ব্যাঙের মতো এখানে বসে, ওই যে ওদের পৃথিবী ওইটুকু। বের হয়ে আসেন, এই কুয়োর ভেতর থেকে বের হয়ে আসেন। দেখেন, এই যে সাবান, এই সাবানটা, এটার মূল্য হয়তো বা 300 টাকা, 400 টাকা, বা আপনারা অনেকেই যে সাবান ব্যবহার করেন হইতে পারে 100 টাকা, নিমের সাবান আছে 150 টাকা। একটা সাবানের মূল্য হইতে পারে 100 টাকা, আপনি 100 টাকার সাবান নিয়ে ব্যবসা করবেন, হীনমন্যতায় ভুগতেছেন এই কুয়োর ব্যাগের মতো, যে 100 টাকার সাবান নিয়ে আজিজুল হাকিম স্যার আমার ব্যবসা করতে বলে। কিন্তু ভাই, আপনি সাবানের মূল্য দেখতেছেন 100 টাকা, আর আমি দেখতেছি কিভাবে যে একটা সাবানের মূল্য হয়তো বা 100 টাকা, বাট এই সাবানটা বিশ্বের 800 কোটি মানুষ ব্যবহার করছে। 800 কোটি মানুষকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, ফ্যামিলিতে কনভার্ট করি, তাহলে 300 কোটি পরিবার আছে। 800 কোটি মানুষের 300 কোটি পরিবার, তাহলে 300 কোটি পরিবার যদি একটা করে সাবান কিনে, প্রত্যেক মাসে 300 কোটি সাবান মানুষ কিনতেছে কোনো না কোনো কোম্পানির, এক একটা সাবানের মূল্য যদি 100 টাকা করেও হয়, তাহলে 300 কোটি ফ্যামিলির 300 কোটি সাবানের মূল্য 100 দিয়ে গুণ দেন, কত হাজার কোটি টাকা হয়। আপনি মনে করতেছেন এই যে পড়ালেখা করে 100 টাকার সাবান নিয়ে বিজনেস করব, আপনি কোর ব্যাঙের মতো চিন্তা করতেছেন। আর আমি চিন্তা করতেছি সাবানের মূল্য হইতে পারে 100 টাকা, বাট এইটার মার্কেটটা যদি আমি ধরতে পারি, হাজার হাজার কোটি টাকার মার্কেটটাকে আমি যদি নেতৃত্ব দিতে পারি, তাহলে আগামী দিনে আমি কোর ব্যাংক না, বরং আমি হব বিল গেটস এর মতো। লাস্ট সেন্টেন্স, আজকের আলোচনার একদম শেষ স্লাইড, এটার পর আর কোনো স্লাইড নাই। ডোন্ট মিস এনি অপরচুনিটি। বিল গেটস এর একটা ঘটনা আছে, আমরা জানি এই যে ভদ্রলোক বিল গেটস এক সময়ের বিশ্বের নাম্বার 1 ধনী, অনেকেই চিনেন অনেকেই চিনেন না, চিনে রাখেন। উনি এক সময় বিশ্বের নাম্বার 1 ধনী ছিলেন, বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করছে, স্যার একটা প্রশ্নের উত্তর দিতেই হবে, কি প্রশ্ন বলো, আপনার সফলতার রহস্যটা কি বলেন, কিভাবে বিশ্বের নাম্বার 1 ধনী হইলেন, প্লিজ স্যার বলেন। উনি সাংবাদিককে প্রশ্নের উত্তর না দিয়ে পকেট থেকে একটা চেক বের করছে, চেকের উপরে স্বাক্ষর করে ব্লাঙ্ক চেক দিয়ে দিছে সাংবাদিকরে, যে নাও কোনো প্রশ্ন করো না, এই যে ব্লাঙ্ক চেক স্বাক্ষর করে দিলাম, এখানে যত ইচ্ছা অ্যামাউন্ট বসাই নিয়ে চলে যাও, ব্যাংক থেকে টাকা নিয়ে যাও, কিন্তু এই প্রশ্নের উত্তর আমার কাছে জানতে চাই ওরা। সাংবাদিক বলতেছে, স্যার আমার চেক লাগবে না, আপনি আমাকে উত্তর দেন কিভাবে সফল হইলেন। বিল গেটস চেকের থেকে আরেকটা পৃষ্ঠা ছিঁড়ে, চেকের পাতা ছিঁড়ে আবার স্বাক্ষর করে এগেইন আরেকটা ব্লাঙ্ক চেক দিছে, যাও তো প্রশ্ন করো না।
সাংবাদিক দ্বিতীয়বার রিজেক্ট করে আবার তার কাছে প্রশ্নের উত্তর জানতে চাইছে, আবার বিশ্বের নাম্বার ওয়ান ধনী বিল গেটস বলছে, আবার চেকের একটা পাতা ছিঁড়ে স্বাক্ষর করে দিয়েছে আর বলতেছে যে আমার কাছে প্রশ্নের উত্তর জানতে চাইও না, এই যে নাও 3টা চেক দিলাম, ব্লাঙ্ক চেক, যত ইচ্ছা অ্যামাউন্ট বসায় নিয়ে যাও। সাংবাদিক তৃতীয়বার আবারও তাকে রিজেক্ট করে। এখন বিল গেটস বলতেছে, শোনো সাংবাদিক, তোমাকে আমি তিনবার সুযোগ দিছি, বিশ্বের নাম্বার ওয়ান ধনীর ব্লাঙ্ক চেক তোমাকে দিলাম, চাইলে অ্যামাউন্ট বসাই নিয়ে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তুমি নিয়ে যাইতে পারতা, কিন্তু তুমি এই সুযোগটা মিস করছো। এত বড় সুযোগ, এত বিগ অপরচুনিটি তুমি মিস করছো। বাট আমি বিল গেটস আমার লাইফের এই যে জার্নি, আমার এই সাকসেসের জার্নি, বিশ্বের নাম্বার ওয়ান ধনীর এই জার্নি, এই জার্নিতে আমি কখনোই কোনো সুযোগ আমি মিস করি নাই। যখন আমার কাছে যেই সুযোগ আসছে আমি ওইটাকে কাজে লাগানোর চেষ্টা করছি, যার ফলে একটা সুযোগ কাজে লেগে গেছে, আমি নাম্বার ওয়ান ধনী হয়েছি, কিন্তু তুমি সেটা করো নাই। ওই জন্য আমার তোমার পার্থক্য। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে যারা রিয়েকশন আসছেন, যার মাধ্যমে আসছেন, যে আপনাদেরকে আনছে, আপনাদেরকে জাস্ট এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে, সুযোগটা মিস করা যাবে না। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই।